না আসে না, আসবে। আসলে একদম প্রথম টেস্টে আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়ব পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক এবং তোমাদের হচ্ছে আজকে আমরা বচন পড়ে ফেলবো। হ্যাঁ, কারণ নেক্সট দিন আমাদেরকে অনুজ্ঞা পড়তে হবে, সো বা পরে আমরা অনুজ্ঞা পড়ে ফেলবো। বাট কাহিনী হচ্ছে আমাদের পিডিএফ এখনও ডাউনলোড হয়নি। সো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও। সব কিছু শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রুটিন দেওয়া আছে, অন টাইমে ক্লাস হবে। পোস্ট ইজেন্ট ম্যান্ডেটরি। হ্যাঁ, অন টাইমে ক্লাস, অন টাইমে সব কিছু। স্লাইড তো অনেক বড়, আজকে তো পড়তে খবর খারাপ হয়ে যাবে। আসো আসো সবাই একটু হাই হ্যালো দেখো। ইউনাইটেড স্টেটস অফ সিলেট থেকে মেহেদি বলছি। ওয়ালাইকুম। ইউনাইটেড স্টেটস অফ ঢাকা থেকে মাহিম বলছি। এক্সাম কি 23 তারিখ হবে ভাইয়া? আমি তো সেটা আই হ্যাভ নো আইডিয়া, বাট বাজারে যে গুঞ্জন 23 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, গুঞ্জন তো তাই বলছে। পায়ের অবস্থা, পা ঠিক হয়ে গেছে। 2 দিন 2টা প্যারাসিটামল খাইছি, একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, পা ঠিক হয়ে। কত পেজে জানি আছে, বাংলা বইতে মুখস্থ নাই। দেখো থাকবে কোথাও হয়তো। কি রে, এটা কি? লোডিং হইতে আছে। পায়ের অবস্থা ভালো। 23 তারিখকে টার্গেট করেই পড়ো। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আর প্রতিরোধ করার কোনো হয়ে থাকবে না। হ্যাঁ, ওই জন্য 23 তারিখকে টার্গেট করেই পড়ো। ও আল্লাহ, আসো আল্লাহ, তাতে আয় আল্লাহ। এতক্ষণ লাগে, তখন থেকে ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, আমি সেই 3টা থেকে দাঁড়াই আছি তোমাদের। ইম্পোর্ট হচ্ছে। প্লেন, হেলিকপ্টার। ও কি রে, এ বোর্ডের কি সমস্যা হয়েছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। এই বোর্ডের কি সমস্যা হয়েছে নাকি? রাতিম, বোর্ডের কি সমস্যা হয়েছে নাকি? তখন তো ফাইল ইম্পোর্ট হচ্ছে। বড় হয়ে যাবে, একটু সময় লাগবে। ফাইল তো খুব একটা বড় না, কতগুলো পেজ রে? এই যাবে, এই দুটাই যে 1-150। তাহলে কিছু সময় লাগবে। ওইটা ওই চলে আসো। তাহলে চলো আজকে আমরা পড়বো কি। আজকে আমরা পড়বো হচ্ছে, দাঁড়াও এই ইয়ে করতে হবে, যাও তুমি। আজকে আমরা পড়বো হচ্ছে, এখানে যদিও স্লাইডের ক্যাপশনে ভুল দেওয়া আছে। কি রে ভাই, কোথায় চাপতিস? ক্যাপশনটা একটু ঠিক করে নাও। দাঁড়াও একটু ঝামেলা করতেছে না, বোর্ড ঝামেলা করতেছে। আদিম দেখতেছি। ল্যাগ দিচ্ছে।
এই একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাহলে সকলেই জয়েন করো। হ্যাঁ, আর আমি তোমাদেরকে এভরিওয়ান দিতে বলতেছি। এভরিওয়ান দিছো? দিয়ে দাও। এভরিওয়ান দিয়ে দিতে বলছি। তাহলে চলো বেশি কথা না বাড়াই শুরু করে দিই। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে। প্রথমে আছে কি পদাশ্রিত নির্দেশক। কোন নির্দেশক? খাদিজা বেগম বলছে কোথায় মেসেজ দিলে আপনার সাথে কথা বলা যাবে? এই পেজে মেসেজ দিবা। হ্যাঁ, যদি ওরা সলিউশন না করতে পারে, হ্যাঁ ওরাও সলিউশন করতে পারবে আশা করছি। ওরা সলিউশন না করলে তোমাকে একটা কোড দিবে, ওই কোডটা আমাকে দিলে আমি তোমার আইডি চেক করে নেবো। হ্যাঁ, এওসনলক মাহিম, সব কিছু অটোমেটেড সিস্টেম। এখানে এটা পেজ নট আইডি, নট মাই আইডি, দিস ইজ পেজ। দিস ইজ পেজ। ওকে, সো দেখো পদাশ্রিত নির্দেশক আসলে কি? পদাশ্রিত নির্দেশক আসলে কি? হ্যাঁ, পদাশ্রিত নির্দেশক আসলে কি? তোমরা আর্টিকেল পড়ছো না? আর্টিকেল কোনটা? আর্টিকেল হচ্ছে এ, আর্টিকেল হচ্ছে এন, আর্টিকেল হচ্ছে কি? আর্টিকেল হচ্ছে দি। সো এই যে এ এন দি, এটাকে কি বলে? এটাকে বলে আর্টিকেল। সো আর্টিকেলের মধ্যে দুই ধরনের আর্টিকেল থাকে। চলো আমরা একটু বাংলা এবং ইংলিশ দুইটাই আজকে পড়বো। একটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট আর্টিকেল। কি কোন আর্টিকেল? ডিপেন্ডেন্ট আর্টিকেল। আর একটাকে কি বলি? আর একটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। সো ডিপেন্ডেন্ট আর্টিকেল কোনটা? ডিপেন্ডেন্ট আর্টিকেল হচ্ছে এ আর এন। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল হচ্ছে ডি। সো এই যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। ডিপেন্ডেন্ট মানে কি ভাইয়া বলো? ডিপেন্ডেন্ট আর্টিকেল মানে কি? ডিপেন্ডেন্ট মানে আমরা জানি হচ্ছে, ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্দিষ্ট না অনির্দিষ্ট। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট যে আর্টিকেলগুলো আছে বা নির্দেশকগুলো আছে, এগুলোর উপরেই ভিত্তি করে বাংলায় যে জিনিসটা বানানো হয়েছে তাকেই বলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কি বলে? তাকেই বলা হয় পদাশ্রিত নির্দেশক। তো সহজ ভাষায় পদাশ্রিত নির্দেশক কি করে? সেটা আসলে নির্দেশ করে। কি নির্দেশ করে? যে এইটা আসলে নির্দিষ্টতা বোঝাচ্ছে, নাকি এটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, নাকি এটা কোনো কিছু স্বল্পতা বোঝাচ্ছে, নাকি এটা কি বোঝাচ্ছে, নাকি সুনির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে। তাহলে পদাশ্রিত নির্দেশক কি করে? পদাশ্রিত নির্দেশক তিনটা বা চারটা জিনিসকে রেফারেন্স দেয় যে এটা কি কোনো কিছু নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছে, নির্দিষ্ট অর্থে, নাকি কোনো কিছু অনির্দিষ্ট অর্থে, হ্যাঁ নির্দিষ্ট অর্থে, অনির্দিষ্ট অর্থে, নাকি কোনো কিছু হচ্ছে সুনির্দিষ্ট অর্থে, নির্দিষ্ট অনির্দিষ্ট সুনির্দিষ্ট, আর কোনো কিছু কি অর্থে? তোমার স্বল্পতা অর্থে। তাহলে কয়টা বোঝায়? একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, চারটা। এই চারটা কন্ডিশন যখন বোঝাবে তখনই আমরা তাকে কি বলবো? পদাশ্রিত নির্দেশক। কি বলবো? পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ কোনো একটা জিনিসের নির্দিষ্টতা, কোনো একটা জিনিসের অনির্দিষ্টতা, কোনো একটা জিনিসের সুনির্দিষ্টতা, বা কোনো একটা জিনিসের স্বল্পতা নির্দেশক ব্যাকরণিক চিহ্নকে কি বলে? পদাশ্রিত নির্দেশক। কি বলে? পদাশ্রিত নির্দেশক। তাহলে তোমাকে এখন আরো কিছু করে যদি আমি বলতে চাই, তাহলে দেখো এই যে দেখো এখানে কি বলছে? 10টি বছর। তার মানে কি নির্দেশ করছে? এই যে টি কাকে নির্দেশ করছে? 10টা। কয় বছর? 10 বছর। একটা গল্প বলো। তাহলে এই যে কি বলবো? কয়টা গল্প বলবো? একটা গল্প বলবো। এখন এখানে নির্ণয় করা যায়, তোমাকে এখন বলতে পারে যে এই 10টি বছর এটা কোন অর্থে ব্যবহৃত হয়? নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা? আবার একটা গল্প বলো, এটা কোন অর্থে ব্যবহৃত হয়? অনির্দিষ্টতা নাকি নির্দিষ্টতা? হ্যাঁ, অনির্দিষ্টতা নাকি নির্দিষ্টতা, সেটা আসলে ডিপেন্ড করে। এটা কি? এটা হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা, এইটা ডিপেন্ড করে কার উপর? সেইটা আমরা এখন জানবো। তাহলে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সেইটা বুঝতে পেরেছো? যে হোয়াট ইজ পদাশ্রিত নির্দেশক? হ্যাঁ,
পদাশ্রিত নির্দেশক একটা হচ্ছে এক ধরনের ব্যাকরণিক চিহ্ন, যেটা কোনো একটা শব্দকে কি করে নির্দিষ্ট বোঝায়, নাকি অনির্দিষ্ট বোঝায়, নাকি সুনির্দিষ্ট বোঝায়, নাকি স্বল্পতা বোঝায়, সেটাকে নির্দেশ করে বা সেটাকে চিহ্নিত করে। ঠিক আছে, সেটাকে চিহ্নিত করে। ওকে, দেন আসো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, যে পদাশ্রিত নির্দেশকের আরেক বা অপর নাম কি পদাশ্রিত অব্যয়। কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়। তাহলে এরা কোথায় সংযুক্ত হয়? পরে। দেখো, কয়েকটি অব্যয় বা প্রত্যয়, আমরা কি বলছি? কয়েকটি অব্যয় বা প্রত্যয়। তাহলে এই যে পদাশ্রিত নির্দেশক, সেটা কিসের মতো বসে? হয় অব্যয়ের মতো বা প্রত্যয়ের মতো বসতে পারে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। এগুলোকে কি বলে? এগুলোকে বলে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয়, ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা দি সেইটার ধারক, সেইটার কি ধারক। ঠিক আছে, সো এই হচ্ছে আমার জিনিসপাতি। ওকে, এরপরে দেখো এখানে বলছে বচন ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়। কোন ভেদে? বচন ভেদে। তাহলে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অনেকেই তো দিতে চাও, অনেক মেয়ের ড্রিম কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা দিতে চাও, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 11-12 সেশনে একটা প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল? যে কি ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়? তাহলে আনসার কি হবে? বচন ভেদে। কিভাবে হয় সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, সেটা আমরা একটু দেখবো, এখনই দেখবো, কোনো সমস্যা নাই, আমরা এখনই এই জিনিসটাকে দেখবো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো পদাশ্রিত নির্দেশক মূলত দুই প্রকার। প্রথমত এক বচন যেগুলো আছে বা বহু বচন যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি বোঝে? এক বচন নির্দেশ করতে টাটি, খানাখানি, গাছাগাছি এগুলো নির্দেশ করে। আর যদি বহু বচন থাকে তাহলে গুলি, গুলা, গুলিন এগুলো নির্দেশ করে। হ্যাঁ, গুলি, গুলা, গুলিন এগুলো নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো আমার যদি বলে একটা গল্প, তাহলে এটা কয় বচন? এক বচন। তাহলে এক বচনে সবসময় কি হয়? তা হয়। তাহলে একখানা কলম দাও, একখানা কি দাও? কলম দাও। গাছখানি দেখতে সুন্দর, গাছখানি দেখতে সুন্দর। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে গাছখানি যে বলতেছে, এখানে কয়টা গাছ আছে? গাছখানি বললে সেটা কয়টা গাছ হবে? গাছখানি বললে কয়টা গাছ? গাছখানি বললে কয়টা গাছ থাকবে? গাছখানি থাকলে সেখানে কয়টা গাছ থাকবে বলো? গাছখানি যদি থাকে তাহলে সেখানে কয়টা গাছ থাকবে? গাছখানি থাকলে সেখানে কয়টা গাছ থাকবে? একটা গাছ। কারণ আমরা জানি যে এক বচনে কি ব্যবহৃত হয়? এক বচনে টাটি, খানাখানি, গাছাগাছি থাকবে। এখন আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আছে কি গাছা। তাহলে তোমরা বলতে পারো গাছা আর গাছে কি ভাইয়া? গাছা মানে লাঠি গাছা। হ্যাঁ, লাঠি গাছা। লাঠি গাছা বলতে ধরো যেই বোঝের মধ্যে অনেকগুলা লাঠি মিলে একটা কি তৈরি করে? এই যে ধরো অনেকগুলা লাঠি আছে, এই অনেকগুলা লাঠি মিলে তোমার কি তৈরি করে? এই যে এমন আমরা তৈরি না, লাঠির বোঝা যেটা, সেটাকে কি বলে? এক গাছা লাঠি। এখন তুমি বলতে পারো যে ভাই লাঠির গাছা তো এখানে অনেকগুলা হয়, অনেকগুলা লাঠি থাকে, অনেকগুলা লাঠি থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলা লাঠি মিলে একটা লাঠির বোঝা হয়। তার মানে অনেকগুলা থাকলেও লাঠির বোঝা কয়টা? একটা বোঝা। লাঠির বোঝা কয়টা? একটা বোঝা। সো যখন এরকম একটা বোঝা লাঠি হয় তখন তাকে কি বলা হয়? লাঠি গাছা। তারপর দেখো তোমাদের তো মেয়েদের, হ্যাঁ মেয়েদের অনেকগুলো চুড়ি থাকে। যেমন আমার বউয়ের হচ্ছে একটা পুরাটাই চুড়ি, হ্যাঁ পুরাটাই চুড়ি। তো ওর যে চুড়িগুলো যখন ও কেনে, তখন এক চুড়িতে একটা চুড়ি যখন কিনতে যায়, যেগুলো গোল্ডেন না, সেগুলো দেখবে যে অনেকগুলো কাচের চুড়ি একসাথে থাকে, অনেকগুলো প্লাস্টিকের চুড়ি একসাথে থাকে। হ্যাঁ, সো এই যে অনেকগুলো চুড়ি যে একসাথে থাকে, চুড়ি যে এই যে এমনি পেঁচানো থাকে না, সো পেঁচানো যে থাকে, সেই পুরাটাকেই বলা হচ্ছে চুড়ি গাছি। কি বলে? চুড়ি গাছি। তার মানে চুড়ি গাছি বলতে কি? এক প্যাকেট চুড়িকে বোঝায়। চুড়ি গাছি বলতে এক প্যাকেট চুড়িকে বোঝায়, এক প্যাকেট চুড়ি। হ্যাঁ, লাঠি গাছা বলতে কি বোঝায়? একটা বোঝা লাঠি, মানে একটা বোঝা লাঠি। তাহলে এই যে চুড়ি এবং লাঠি যেটা আছে, সেটা কাকে নির্দেশ করতেছে? সেটা নির্দেশ করতেছে মূলত এক প্যাকেটকে। কয় প্যাকেটকে? এক প্যাকেটকে। তাহলে যখনই এক প্যাকেট বা এক বচন কোনো কিছু বোঝাবে, তখনই সেগুলোর সাথে কি থাকবে? টা থাকবে, টি থাকবে, খানা থাকবে, খানি থাকবে, এবং মোরলেস গাছা এবং গাছি ইত্যাদি নির্দেশ করবে। গাছা এবং গাছি ইত্যাদি নির্দেশ করবে।
গাছা এবং গাছি নির্দেশ করে। হ্যাঁ, সো এক ডজনে কয় চুরি হয়? 1 প্যাকেট চুরি গাছি হয়। এখন তুমি বললো না ভাই 1 ডজন মানে তো 12টা, কিন্তু ডজন কয়টা? ডজন তো একটা। এই 1 ডজনের 1কে তোমার কি বলতেছে? 1কে বোঝাইতে আমরা চুরি গাছি বোঝাচ্ছি, ঠিক আছে? আরে হইলো, এটা তো চুরি স্প্রিং যা থাকলো। এখন বহুবচন কি? বহুবচন হচ্ছে অনেকগুলা। যেমন আমরা যদি প্রথমেই নির্দেশ করি, আমরা যদি প্রথমেই বলি, যেমন হচ্ছে মানুষগুলি। হ্যাঁ, মানুষগুলি। তারপরে মেয়েগুলা, ছেলেগুলো। তারপর হচ্ছে পটল গুলিন, মানে অনেকগুলা পটল। হ্যাঁ, পটল গুলিন। তার মানে এখানে কি নির্দেশ করতেছে দেখো? মেয়েগুলো মানে কি? অনেকগুলা মেয়ে। মানুষগুলি মানে কি? অনেকগুলা মানুষ। ছেলেগুলো মানে কি? অনেকগুলা ছেলে। পটল গুলিন মানে কি? অনেকগুলা পটল। তাহলে অনেকগুলো যখন বোঝাবে, অনেকগুলো যখন নির্দেশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? বহুবচন। আর যখন একজন সিঙ্গেল কাউকে নির্দেশ করবে, তখন তাকে একবচনের। তাহলে একবচনের পদাশ্রিত নির্দেশক কি ব্যবহৃত হয়? টাটি, খানাখানি, গাছাগাছি। বহুবচনের পদাশ্রিত নির্দেশক কি হয়? গুলি, গুলা, গুলো, গুলিন। ঠিক আছে? তাহলে একবচনে কি ব্যবহৃত হয়? বহুবচনে কি ব্যবহৃত হয়? একবচনে কি ব্যবহৃত হয়? বহুবচনে কি ব্যবহৃত হয়? বুঝছো? না, এখানে নির্দিষ্টতা অনির্দিষ্টতা কোনো কিছু বলে নাই। আমি কিন্তু এখনো নির্দিষ্টতার হিসাবে আসি নাই, কাজে বেশি বুঝতে যেও না। তোমাকে আমি কি বলছি? একবচনে ব্যবহৃত হয় টাটি, খানাখানি, গাছাগাছি, আর বহুবচনে ব্যবহৃত হয় গুলি, গুলো, গুলো, গুলিন। তোমাকে কি এখন আমি নির্দিষ্টতা অনির্দিষ্টতার হিসাব বুঝাইছি? হিসাব কিন্তু এখনো বুঝাই নাই, কাজে এখন পর্যন্ত বেশি বুঝতে যায় না। বেশি বুঝতে গেলে তোমরা পেঁচাই ফেলার পরে বলো ভাইয়া বুঝি না। তোমাকে আমি যতদূর পর্যন্ত বুঝাচ্ছি, ধীরে ধীরে যাও। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, নট ফাস্ট, স্লো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় একবচনের পদাশ্রিত নির্দেশক কি কি, তাহলে কি কি হবে? টাটি, খানাখানি, গাছাগাছি। আর যদি বলে বহুবচনের কি কি? বহুবচনের হচ্ছে গুলি, গুলো, গুলি, গুলন। ঠিক আছে? গুলি, গুলো, গুলি, গুলন। তাহলে একবচনের বহুবচন বুঝছো? একবচন বহুবচনের বুঝছো? এই কমেন্টে কেউ অন্য কমেন্ট করবা না। যে অন্য কমেন্ট করবে তাকে কিন্তু ব্লক দিব। তোমাদেরকে একটু প্রশ্রয় দিলে তোমরা বেড়ে যাও। ওকে, দেখো, কোনো সংখ্যা বা কোনো পরিমাণের স্বল্পতা বোঝাতে টে, টো, টুক, টুকু, টুকুন, গোটা ইত্যাদি ব্যবহার হয়। কোনো কিছুর কি বোঝাইতে? স্বল্পতা বোঝাইতে। স্বল্পতা বোঝাইতে কি ব্যবহৃত হয়? টে, টো, টুক, টুকু, টুকুন, গোটা। তার মানে তোমাকে যদি বলা হয় গোটা দেশ, তাহলে এই গোটা দেশ দিয়ে কি বোঝায়? স্বল্পতা বোঝায়। দূর টুকুন দিয়ে কি বোঝায়? স্বল্পতা বোঝায়। চারটে কথা, এই যে চারটে কথা, এটা দিয়ে কি বোঝায়? স্বল্পতা বোঝায়। তাহলে আমি তোমাকে যদি বলি যে 5টো আম, হ্যাঁ, 5টো আম, তাহলে এই যে 5টো আম দিয়ে কি বোঝায়? 5টো আম দিয়ে কি বোঝায়? 5টো আম দিয়ে কি বোঝায়? বলো, 5টো আম দিয়ে কি বোঝায়? 5টো আম দিয়ে কি বোঝায়? তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা টে, টো, টুক, টুকু, টুকুন, গোটা দেখতে পাই, তার মানে সেটা কি নির্দেশ করে? সেটা হচ্ছে আসলে স্বল্পতা বোঝায়, পরিমাণের স্বল্পতা। তাহলে 5টো আম দিয়ে কি বোঝায়? 5টো আম দিয়ে কি বোঝায় বলো? 5টো আম দিয়ে স্বল্পতা বোঝায়। স্বল্পতার নিচে দেখো ব আছে, বানান ভুল করিও না। বানান ভুল করলে দেখবা যে সমস্যা। হ্যাঁ, কম পড়িও না, বেশি পড়ো। কম পড়লে সমস্যা, কম পড়লে চান্স পাবে না। ডিরেক্ট কথা, কম পড়লে কোনোদিন চান্স হবে না, বেশি বেশি পড়তে হবে। এখানে তো আগেই বলছি যে স্বল্পতা বোঝাইতে টে, টো, টুক, টুকু, টুকুন, গোটা ব্যবহৃত হয়। তাহলে চারটে কথা,
দূরটুকুন, গোটা দেশ, এগুলো কি বোঝায়? স্বল্পতা বোঝায়। ঠিক তেমনি পাঁচটা আম এটা কি নির্দেশ করবে? এটা আসবে স্বল্পতাতে। এখন তোমরা আসো হচ্ছে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, স্বল্পতা। আমরা কি বলছি? আমরা বলছি পদাশ্রিত নির্দেশক মাত্রই কি করবে? পদাশ্রিত নির্দেশক মাত্রই এই জিনিসগুলো বোঝাবে। তাহলে প্রথমত আমরা কিসের ব্যবহার দেখলাম? স্বল্পতার ব্যবহার দেখলাম। যে যখন কোনো শব্দের শেষে টে, টো, টুক, টুকু, টুকুন থাকবে তখন সেগুলো দিয়ে কি থাকবে? তখন সেগুলো দিয়ে স্বল্পতা বোঝাবে। যেমন দুটুকুন, চারটে কথা, পাঁচটো আম, এগুলো দিয়ে কি বোঝায়? এগুলো দিয়ে স্বল্পতা বোঝায়। কোনো কিছুর স্বল্পতা বোঝায়। কি বোঝায়? স্বল্পতা। আরেকজন আছে পাঁচটো আম দিয়ে পাঁচটা আম বোঝায়। মানে সবকিছু পড়ানোর পরে বা সবকিছু বলার পরে ওই উত্তর একটাই, সীতারামের মা। হ্যাঁ, আমি তো তাকে একটু আগেই বললাম, ক্লাসে মনোযোগ না দিয়ে কমেন্ট করলে হবে? কোনো সংখ্যা বা কোনো পরিমাণের স্বল্পতা আমি একটা বোল্ডও করে দিছি বোঝাতে টে, টো, টুক, টুকু, টুকুন, চারটে কথা, দুটুকুন, গোটা দেশ, এগুলাও বললাম। বলার পরে বললাম যে পাঁচটা আম কি নির্দেশ করে? ও বলে পাঁচটা আম। মানে পুরাটাই পড়ানোর পরে তুমি বলো সীতারামের মা, তাহলে কেমন হবে? আর ক্লাসের সময় কেউ ইনস্ট্যান্ট নোট করবে না। ক্লাসটা শেষ হবে, পরে স্লাইডটা দেখবা, তুমি কি পড়াইছো সেই অনুযায়ী নোট করবা। ইনস্ট্যান্ট নোট কখনো ভালো হয় না। নোট দেরিতে দাও, বাট নোটটা যাতে মানুষ পড়তে পারে। শুধু কন্টেস্টের জন্য নোট দিলা, তুমিই পরে বুঝলা না যে কি লিখছো আর কি হয়েছে, তাহলে কিন্তু সেই নোটের কোনো মর্ম নাই। সেই নোটের কি কোনো মর্ম নাই। তারপর দেখো, যদি এক সংখ্যা থাকে, কয় সংখ্যা? এক সংখ্যা। ধরো এখানে আছে এক, এরপরে আছে টা, টি, খানা, খানি। হ্যাঁ, ধরো একের পরে টি আছে, বা একের পরে টা আছে, বা একের পরে খানা আছে, একের পরে কি আছে? খানা আছে, একের পরে খানি আছে। যদি এগুলা থাকে তাহলে সেটা বোঝাবে কি? অনির্দিষ্টতা। মানে একটা, একটা, একখানা, একখানি, এগুলো থাকলেই কি হবে? এগুলো থাকলেই হবে অনির্দিষ্টতা। এগুলো থাকলেই কি হবে? অনির্দিষ্টতা। আর এক ছাড়া যে কোনো সংখ্যা, সেগুলোর সাথে যদি টা, টি, খানা, খানি থাকে তাহলে সেটা কি হয়? নির্দিষ্ট। যেমন তোমাকে যদি বলে 10টি কলম, তাহলে এই 10টি কলম কি হবে? নির্দিষ্ট অর্থে। তোমাকে যদি বলা হয় 3টা বাছুর, 3টা বাছুর, তাহলে কি হবে? সেটাও নির্দিষ্ট অর্থে। আমি যদি বলি 1300 খানা গাধা, যেমন তোমরা 1300 জন আছো, 1300 খানা গাধা, তার মানে এটাও কি হবে? নির্দিষ্ট। অর্থাৎ কোনো একটা সংখ্যা এক বাদে যে কোনো সংখ্যার আগে যদি যে কোনো সংখ্যার পরে টি, টা, খানা, খানি থাকে তাহলে সেটা নির্দিষ্ট হয়। আর শুধুমাত্র একের সাথে যদি টি, টা, খানা, খানি হয় তাহলে সেটা কি হয়? অনির্দিষ্টতা। সেটা কি হয়? অনির্দিষ্টতা। তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা এখন আমাকে আনসার দিবা যে 10টি বছর এটা নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা, আর একটা গল্প সেটা নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা। কমেন্টে লিখবা যে 10টি নির্দিষ্ট হলে নির্দিষ্টতা, অনির্দিষ্ট হলে অনির্দিষ্টতা, একটা নির্দিষ্ট হলে নির্দিষ্ট, অনির্দিষ্ট হলে অনির্দিষ্ট। এটা কমেন্টে লিখবা যে 10টা লেখে এইটা লিখবা, একটা লেখে এইটা লিখবা। হ্যাঁ, তোমরা সবাই নির্দিষ্ট অনির্দিষ্ট বলতেছো, এইভাবে হবে না। এই তাহিবা মিম আবার এত পেঁচাও কেন ভাই? সহজ জিনিস তো। আমি বলছি একের সাথে, সেটা আবার এক বচনের সাথে তোমার কেন হচ্ছে? এক বচনটা কেন আসতেছো? এক বচন জিনিসটা বোঝো। বচন পড়াইছি, আমি বলছি এক বচনের টাটি খানা খানি হয়। এখন এক বচনের সাথে এক যোগ করে এত কিসের পেঁচানো? তুমি দেখবা যে এক সংখ্যাটার সাথে টাটি খানা খানি আছে কিনা। যদি থাকে সেটা অনির্দিষ্টতা। আর এক বাদে অন্য যে কোনো সংখ্যা 100, 200, 300, 400, 1000, কোটি পর্যন্ত হতে পারে, সেটার সাথে যদি টাটি খানা খানি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার নির্দিষ্টতা। এখন তুমি তো দেখতেছো যে 1000 কোটি বলছি, 1000 কোটি খানা, তার মানে এটা এখন ভাইয়া এক বচন হবে? খুদাই একটা জিনিস তোমরা পেঁচাও। সহজ জিনিস সহজভাবে বলতেছি, সেই জিনিসটা সহজভাবে গ্রহণ করো, নাহলে পরে পেঁচায় যাবা। বাংলা ব্যাকরণ এত ইজি না। এত ইজি হলে বাংলা মানে সবাই করতো। হ্যাঁ, কই বুলবুল ভাই কই? পানি দিও। সহজ জিনিসটা তোমরা পেঁচাও। তোমাদের বিপরীত শব্দ ভাইয়া আজকে একটু বিপরীত শব্দ দাগায় না, তোমাদের এখন দাগাবো না, তোমাদের পরে। তোমাদের কি এখন পরীক্ষা 13 তারিখে সামনের? তোমাদের যখন পরীক্ষা আসবে, তোমাদের পরীক্ষার আগে তোমরা পাবা। যার পরীক্ষা যখন, তার পরীক্ষা তখন।
সহজ জিনিস সহজভাবে নাও, পেঁচাইলে ঝামেলা, তুমিও ঝামেলায় পড়বা, পরে আবার যা বললো ভাই এইটা কেন হইলো। সহজ জিনিস সহজভাবে নিতে শেখো। হ্যাঁ, এরপর দেখো যেমন এই যে একটা দেশ, তাহলে একের সাথে টি আছে, তার মানে এটা কি বোঝাবে, এটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝাবে। তারপরে দেখো একটা গল্প শোনাও, তাহলে একের সাথে টা আছে, তার মানে এটা কি বোঝাবে, এটা অনির্দিষ্টতা। এরপর দেখো 3টি টাকা দাও, তাহলে 3 কি এক না, এক বাদে অন্য সংখ্যা, তাহলে 3-এর সাথে যখন টি থাকবে তখন সেটা কি বোঝাবে, নির্দিষ্টতা। 1-এর সাথে যখন খানা বোঝাবে সেটা অনির্দিষ্টতা, 2-এর সাথে যখন খানা বুঝবে সেটা কি, সেটা হচ্ছে নির্দিষ্টতা। বুঝছো, এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই জিনিসগুলোই দেওয়া আছে। তার মানে একটি গল্প অনির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, একখানা অনির্দিষ্ট, একখানি অনির্দিষ্ট। কিন্তু এক বাদে অন্য যদি হয় 2, 3, 4, 5, 6, 7 এগুলোর সাথে টাটি খানাখানি হইলে সেটা কি হয়, নির্দিষ্ট। সেটা কি হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, একটা, একটি, একটা, একটি, 3টা, একখানা এগুলো সব অনির্দিষ্ট। এই তো সহজভাবে বুঝবা, কঠিন কিছু করার নাই। ধরো সর্বনাম নির্দেশক যদি কোনো কিছু থাকে, তাহলে সর্বনাম নির্দেশক বলতে যেটাকে আমরা নির্দেশক সর্বনাম বলি, নির্দেশক সর্বনাম। তাহলে নির্দেশক সর্বনাম কোনটা, নির্দেশক সর্বনাম কোনটা, ও, হ্যাঁ, ও, সেই, এটি, এই, এগুলা কি, এগুলা হচ্ছে নির্দেশক সর্বনাম। এই, সেই, ও, হ্যাঁ, এগুলা পড়ছি না নির্দেশক সর্বনাম। তো এই যে নির্দেশক সর্বনাম যেটা আছে, নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম যেটা আছে, এই নির্দেশক সর্বনামের সাথে তুমি যদি কি করো, টা, টি, খানাখানি যুক্ত করো, টা, টি, খানাখানি এগুলো যদি যুক্ত করো, তাহলে নির্দেশক সর্বনামের সাথে টা, টি, খানাখানি যুক্ত করলে কি হবে, সেটা হয়ে যাবে তোমার সুনির্দিষ্ট। কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সুনির্দিষ্ট। নির্দেশক সর্বনামের সাথে টাটি খানাখানি যুক্ত করলে কি হবে, সুনির্দিষ্ট হবে। নির্দিষ্ট সর্বনামের সাথে টাটি খানাখানি যুক্ত করলে সুনির্দিষ্ট হবে। তাহলে নির্দেশক সর্বনাম ধরো লিখলাম কি, ও, এর সাথে আমি যদি টি লিখি তাহলে ও টি, এটা কি হবে, সুনির্দিষ্ট। তারপরে লিখলাম নির্দেশক সর্বনাম একটা সেই, এর সাথে যদি লিখি সেই খানা, তাহলে এইটাও কি হবে, সুনির্দিষ্ট। তারপরে যদি লিখি সেই টি, এইটাও কি হবে, এইটা হবে নির্দিষ্ট। ঠিক আছে, এই জিনিসটাই বলছে যে সর্বনাম নির্দেশক বা নির্দেশক সর্বনাম। যেমন এই যে ও একটা নির্দেশক, এর সাথে কি আছে, টি আছে, তার মানে ওটি যেন কার তৈরি, তাহলে এটা কোন অর্থে, সুনির্দিষ্ট অর্থে। এটা নয় ওটা নয়, তাহলে এই যে এই, সেই, এ, ও, এটা কি, এইটা, ওটা, তার মানে এগুলো নির্দেশক সর্বনাম, তার সাথে সুনির্দিষ্টতা বোঝাচ্ছে। তাহলে এই যে সেইটি, কোনটি, সেইটি, তার মানে এইটাও কি নির্দেশ করতেছে, তার মানে এইটাও কি হবে, এটা হচ্ছে সুনির্দিষ্ট। অর্থাৎ নির্দেশক সর্বনামের সাথে যদি টাটি খানাখানি হয় তাহলে সেটা কি অর্থ বোঝাবে, সুনির্দিষ্ট। তাহলে দেখো এই যে টাটি নিরর্থক অর্থেও ব্যবহৃত হতে পারে, এই এমসিকিউটা অনেকবার আসে, টাটি নিরর্থক অর্থে ব্যবহৃত হয়। তুমি খালি মনে রাখবা যে সারাটি সকাল বা সারাটি বিকাল যদি বোঝায়, কোন বিকাল, সারাটি সকাল, সকাল অবলিক সারাটি বিকেল যদি বোঝায়, সারাটি বিকেল, তাহলে সেটা কোন অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে তোমার নিরর্থক অর্থে। আবার কোন একটা শব্দের পরে, কোন একটা শব্দের পরে যদি তোমার টা বা টি যুক্ত হয়, কোন একটা শব্দের পরে টা বা টি, যেমন ভণ্ডামিটা ছাড়ো, তোমরা যারা ভণ্ডামি করো ভণ্ডামিটা ছাড়ো, তার মানে এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এটাও নিরর্থক অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার সারা শব্দের পরে টা টি আছে, তার মানে এটাও কোন অর্থে, এটাও নিরর্থক অর্থে। সারাটি সকাল, সারাটি বিকেল, এগুলা কি অর্থে, নিরর্থক অর্থে। তার মানে ভণ্ডামিটা একটা শব্দ, তারপরে টাটি আছে, তার মানে এটা কি হবে, নিরর্থক অর্থে। ন্যাকামিটা ছাড়ো, তারপরে ন্যাকামি একটা অর্থ, ন্যাকামির পরে টাটি যুক্ত হয়েছে, তার মানে এটাও কি হবে, নির্দেশক হবে, অর্থাৎ নিরর্থক হবে। অর্থাৎ এই যে কোনো একটা শব্দের পরে টাটি যখন যুক্ত হয়, টাটি যখন যুক্ত হয় তখন সেটা কোন অর্থে ব্যবহৃত হয়, সেটা তখন নিরর্থক অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে, নিরর্থক অর্থে ব্যবহৃত হয়। এই যে ন্যাকামিটা রাখো, হ্যাঁ, ন্যাকামিটা রাখো, বোকামিটা এখন রাখো, এই জিনিসটাই বলছে। তাহলে আমরা দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে কি করেছি, নির্দিষ্টতা বোঝাচ্ছি। নির্দিষ্টতা কখন হবে, যখন এক বাদে অন্য শব্দ, এক বাদে অন্য শব্দ, এইটার সাথে কি থাকবে, টা, টি, খানা, খানি, এক বাদে অন্য শব্দের সাথে টা, টি, খানা, খানি থাকলে সেটা হবে নির্দিষ্ট। অনির্দিষ্ট কখন হবে, অনির্দিষ্ট কখন হবে, অনির্দিষ্ট হবে একের সাথে টাটি খানাখানি করলে, খানাখানি করলে। সুনির্দিষ্ট কখন হবে, যখন নির্দেশক সর্বনামের সাথে
নির্দেশক সর্বনামের সাথে টা টি খানাখানি হবে, টা টি খানা। আরেকটা কি আছে, একটা আছে নিরর্থক। কি আছে? নিরর্থক। নিরর্থক কখন হবে? নিরর্থক হবে কোনো একটা শব্দের পরে, কোনো একটা শব্দের পরে যদি টা টি খানাখানি থাকে, শব্দ প্লাস টা টি খানাখানি, তাহলে এটা কি হবে? এটা হবে নিরর্থক। বাবুরা বুঝছো? সব এখানে শর্টকাট দিয়ে দিছি। এক বাদে অন্য শব্দ টা টি খানাখানি নির্দিষ্ট, এক প্লাস টা টি খানাখানি অনির্দিষ্ট, নির্দেশক সর্বনাম প্লাস টা টি খানাখানি সুনির্দিষ্ট। তারপরে স্বল্পতা কোনটা? স্বল্পতা হচ্ছে টে, টো, টুকু, টুকুন। হ্যাঁ, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে স্বল্পতা অর্থে। আর নিরর্থক অর্থে কোনো একটা শব্দ থাকবে, সেই শব্দের পরে যদি টাটি খানাখানি থাকে তাহলে কি হবে? তাহলে নিরর্থক অর্থ হবে। তাহলে কি হবে? নিরর্থক অর্থ। তাহলে এই যে সংক্ষিপ্তে যেটা লিখে দিছি সেটা মুখস্থ রাখলেই হবে, ঠিক আছে? আর উদাহরণগুলো একবার করে স্লাইডে দেওয়া থাকবে, একবার করে রিভাইজ দিয়ে দিবা। বুঝছো নাকি ভেজাল আছে? যার ঘুম আসতেছে আরামসে ঘুমাই যাও, সমস্যা না। বুঝছো? বুঝছো না? বুঝো নয়? ওকে, তাহলে আমরা পরের অংশে যাব। চলো, এখন দেখো, এই যে যদি কোনো কবিতার লাইনে, মনে রাখবা কবিতার লাইনে বিশেষ অর্থে তোমার কি খানি কি করে? নির্দিষ্টতা। কোথায়? কবিতার লাইনে। কবিতার লাইন কেমনে বুঝবো? এই যে সামনে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া থাকবে, যদি সামনে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে সেটা কি? সেটা হচ্ছে আমার কবিতার নোট, কবিতা। তাহলে কবিতা অর্থে কি কি? যেমন আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। তাহলে এই খানি কি প্রকাশ করবে? এই খানিও নির্দিষ্টতা প্রকাশ করবে। যখন কোনো কবিতার লাইনে খানি থাকবে সেটাও কি করবে? নির্দিষ্টতা বোঝাবে। সেটাও কি বোঝাবে? নির্দিষ্টতা বোঝাবে। আর কবিতা কেমনে বুঝবো? এরকম উদ্ধৃতি চিহ্ন দুইটা দেওয়া থাকবে। এরপরে বলছে কেতা, তা, পাটি, এগুলো কি করবে? এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায়। কেতা, তা, পাটি বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায়। যেমন এখানে বলছে কি? তা। কয়টা? 10টা কাগজ আনো। এই যে দেখো, তাহলে এই যে কেতা, তা, পাটি, এগুলোও কি? এগুলোও নির্দিষ্টতা। তার মানে কোথাও যদি থাকে 10 টাকার 5 কেতা নোট দাও, তাহলে এই যে কেতা, এটা দ্বারা কি বোঝাইছে? নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা? এটা দ্বারা নির্দিষ্টতা বোঝাইছে। 10টা কাগজ দাও, তার মানে এটা দ্বারা কি বোঝাইছে? নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা? এটা দ্বারাও নির্দিষ্টতা বোঝাইছে। আবার কি? আমার এক পাটি জুতা ছিঁড়ে গেছে। এ দেখো, এক সংখ্যার সাথে পাটি আছে, তার মানে এক সংখ্যার সাথে টাটি খানাখানি থাকলে হয়তো অনির্দিষ্ট, কিন্তু এই যে পাটি, সেটা যার সাথেই থাক না কেন, যার সাথেই থাক না কেন, তা, পাটি, কেতা, এটা কেতা হবে। তা, পাটি, কেতা, সেটা যেই সংখ্যার সাথেই থাক না কেন সেটা কি হবে? সেটা হবে নির্দিষ্টতা। সেটা কি হবে? নির্দিষ্টতা। মানে এক সংখ্যার সাথে যদি টাটি খানাখানি থাকে তাহলে সেটা হয় অনির্দিষ্টতা। আর যদি কেতা, তা, পাটি যে কোনো সংখ্যার সাথেই থাকে, কেতা, তা, পাটি যে কোনো সংখ্যার সাথেও থাকে, তাও সেটা কি হয়? নির্দিষ্টতা হয়। খানি কি করে? খানি হচ্ছে শুধুমাত্র যখন কবিতার লাইনে ব্যবহার হয় তখন সেটা কি করে? তখন সেটা নির্দিষ্টতা বোঝায়। কি বোঝায়? নির্দিষ্টতা বোঝায়। নির্দিষ্টতা বোঝায়। ওই যে যেমন হচ্ছে তোমার মেহেদি হাসান কিরণ বলছে, তাহলে তোমাদেরকে যদি বলে যে একখানি ছোট ক্ষেত আমি একলা, হ্যাঁ আমি একলা, আমি একলা, তাহলে তোমরা বলো তো এই যে এখানে একখানি, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা? নির্দিষ্টতা নাকি অনির্দিষ্টতা? বলো। আমরা একটু আগেই বলছি টাটি খানাখানি কোন অর্থে? অনির্দিষ্টতা অর্থে। কিন্তু এখানে কি হবে? এখানে কি অনির্দিষ্টতা হবে বাবুরা? এখানে কি অনির্দিষ্টতা হবে না নির্দিষ্টতা হবে? বলো। অনির্দিষ্টতা হবে না নির্দিষ্টতা? আমরা একটু আগেই পড়ে আসলাম না যে যদি টাটি খানাখানি কি হয়? টাটি খানাখানি এক সংখ্যার পরে বসে, তার মানে এখানে কয় সংখ্যা আছে? এখানে আছে এক সংখ্যা,
একখানি ছোট ক্ষেত আমি একলা, তাহলে হওয়ার কথা কি ছিল? এটা অনির্দিষ্টতা। কি হবে? অনির্দিষ্টতা। সাবাস, বর্ষা আফরোজ বলছো অনির্দিষ্টতা, বর্ষা আফরোজ বলছো অনির্দিষ্টতা, সাবাস, সুন্দর। শুধু বর্ষা আফরোজই শুদ্ধ বলেছো, বাকিরা ভুল বলেছো। তার মানে সবাই ঠিক আছো, বর্ষা আফরোজ তুমি ভুল করছো। কারণ কি আমরা বলছি কি কবিতার লাইনে এই যে খানি, এটা কি হয়? বিশেষ অর্থে নির্দিষ্টতা প্রকাশ করে। তার মানে একখানি ছোট ক্ষেত আমি একলা, এটা শোনার তৈরি একটা লাইন। তার মানে এখানে একের সাথে যতই খানি থাক, যেহেতু এটা কবিতার লাইন, কাজে এটা কি হবে? কাজে এটা নির্দিষ্টতা হবে। সাবাস, এই তো এফ এন ফারজানা অনির্দিষ্টতা, মেঘলা বিকেল অনির্দিষ্টতা। হ্যাঁ, কেন এখন কেন ডিলিট করতেছো? এটা যেহেতু কবিতার লাইন, এটা যেহেতু কবিতার লাইন, কাজে এখানে একখানি কি হবে? একখানি এখানে নির্দিষ্টতা হবে, কোনোভাবেই অনির্দিষ্টতা হবে না। আমাকে তো বিশেষ বিশেষ অর্থে দেখতে হবে যে খানিটা যদি কবিতার লাইনে প্রযোজ্য হয় তাহলে সেটা কি হয়? নির্দিষ্টতা প্রকাশ করবে। কবিতার লাইন এই কারণে কি হবে? নির্দিষ্ট হবে। কবিতার লাইন এই কারণেই নির্দিষ্ট হবে। এরপর দেখো, গোটা শব্দটা, গোটা বচনবাচক শব্দ যদি শব্দের পূর্বে বসে, দেখো শব্দের পূর্বে বসে, মানে এই যে দেশ একটা কি শব্দ, তার পূর্বে যদি বসে তাহলে সেটা কোন অর্থে ব্যবহৃত হয়? নির্দিষ্টতা। কোন অর্থে? নির্দিষ্টতা। আর যদি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা কখন বোঝাবে? যদি এখানে সংখ্যা থাকে, এই যে যেমন সাতেক, তাহলে গোটা সাতেক, এই যে সাত কি একটা সংখ্যা, তার মানে সংখ্যার পর্বে যদি বসে, দেখো শব্দের পূর্বে বসে, দেশ একটা শব্দ না, শব্দের পূর্বে বললে নির্দিষ্টতা, আর সংখ্যার পূর্বে বসলে কি? অনির্দিষ্টতা। তার মানে গোটা দুই কমলা লেবু আছে, তার মানে এটা কি হবে বলতো? এটা হবে, যেহেতু গোটার পরে সংখ্যা আছে, কাজে এটা কি হবে? অনির্দিষ্টতা। গোটার পরে সংখ্যা আছে, এটা কি হবে? অনির্দিষ্টতা। এরপর দেখো টাক, টুক, টুকু, টো, এগুলা কি পদাশ্রিত নির্দেশকে? আচ্ছা দেখো, টাক, টুক, টুকু যদি থাকে, তারপর টো যদি থাকে, তারপর সেটা কি করবে? পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতাও এবং অনির্দিষ্টতা উভয়ই বোঝাবে। যেমন পোয়া টুক দুধ দাও, এটা কি অনির্দিষ্টতা, সবটুকু ওষুধ খেয়ে ফেলো, এটা কি নির্দিষ্টতা। ঠিক আছে, আমরা এখন একটা কাজ করব। কি কাজ? আমরা কি কাজ করব বলো তো? আমরা এখন মানে একটা পৃষ্ঠা পড়বো, যে এক পৃষ্ঠার মধ্যে আমাদের সবগুলো কভার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই পৃষ্ঠাটা ভালো করে মনে রাখবা। এটাকে আমরা বলি চিট কোড। হ্যাঁ, চিট কোড। চিট কোড হইলে কি আমরা এক রাতে একদম মুখস্থ করতে পারি। হ্যাঁ, কি প্রথমেই আমরা আসি, প্রথম নিয়ম, যদি আমার টে থাকে, যদি আমার টো থাকে, হ্যাঁ, যদি আমার টে টো টাক থাকে, যদি আমার টুকু থাকে, যদি আমার টুকুন থাকে, টুকু টুকুন,
যদি গোটা থাকে এগুলো সব কিছু কি নির্দেশ করে? এগুলো সব কিছু স্বল্পতা নির্দেশ করে। কি নির্দেশ করে? স্বল্পতা নির্দেশ করে, স্বল্পতা নির্দেশ করে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়ত যদি এক শব্দটা থাকে, এক এক, এই একের সাথে যদি টা, একের সাথে যদি টি, একের সাথে যদি খানা, আমার সাথে সাথে সবাই লিখে ফেলো, একের সাথে যদি খানি থাকে তাহলে সেটা অনির্দিষ্টতা নির্দেশ করে। কি নির্দেশ করে? অনির্দিষ্টতা, অনির্দিষ্টতা। ঠিক আছে, এরপরে যদি এক বাদে অন্য সংখ্যা, এক বাদে অন্য সংখ্যা, অন্য সংখ্যা, এক বাদে যদি অন্য সংখ্যা, তারপরে এই যে টাটি খানাখানি থাকে তাহলে সেটা নির্দিষ্টতা নির্দেশ করে। কি করে? নির্দিষ্টতা। এরপর দেখো, তারপরে নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম প্লাস টাটি খানাখানি ইজ ইকুয়াল টু কি? এটাও নির্দিষ্টতা প্রকাশ করে। এরপরে দেখো, এরপরে কি বলছে, যদি কবিতায়, কবিতায় খানি ব্যবহার থাকে, কবিতায় যদি খানি থাকে তাহলে এই খানিও কি ব্যবহার করে? খানিও নির্দিষ্টতা ব্যবহার করে। যদি কোথাও কেতা প্লাস তা প্লাস পাটি, হ্যাঁ, কেতা প্লাস তা প্লাস পাটি, এটা যদি কোনো সংখ্যায় ব্যবহৃত হয়, মিশে দিই, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা প্লাস কেতা তা পাটি, তা পাটি, এটাও কি হয়? এটাও নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়। এরপরে দেখো দুইটা ফরমেশন, যদি গোটার পরে কোনো সংখ্যা থাকে, গোটার পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়? সেটা হয় অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর গোটার পরে যদি, গোটার পরে যদি শব্দ থাকে তাহলে কি হয়? নির্দিষ্ট, নির্দিষ্ট। কোনো সংখ্যা, কোনো সংখ্যা বা পরিমাণ প্লাস টে, টো, টাক, টুকু, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকবে হচ্ছে অনির্দিষ্টতা, অনির্দিষ্টতা। তারপরে সব প্লাস টা, টে, টো, টুক, টাক, টুকুন, এগুলো থাকলে নির্দিষ্টতা। ঠিক আছে, সো এই ফরমেশনটা মনে রাখবা, এইটা মনে রাখলেই তোমার পুরাটা হয়ে যাবে, এটা মনে রাখলেই পুরাটা হয়ে যাবে। ঠিক আছে, যেমন কোনো সংখ্যায় যদি টে, টো, টাক, টুকু, টুকুন গোটা থাকে তাহলে সেটা স্বল্পতা নির্দেশ করে। এক সংখ্যার সাথে যদি টাটি খানাখানি থাকে সেটা অনির্দিষ্ট প্রকাশ করে। এক বাদে অন্য যে কোনো সংখ্যার সাথে টাটি খানাখানি থাকলে সেটা নির্দিষ্টতা প্রকাশ করে। নির্দেশক সর্বনামের সাথে যদি টাটি খানাখানি থাকে সেটা কি? তোমার নির্দিষ্টতা প্রকাশ করে। কবিতায় যদি খানি থাকে সেটাও কি করে? নির্দিষ্টতা নির্দেশ করে। যে কোনো সংখ্যার সাথে যদি কেতা তা পাটি থাকে সেটাও কি করে? নির্দিষ্টতা নির্ণয় করে। গোটার সাথে যদি সংখ্যা থাকে অনির্দিষ্টতা, গোটার পরে যদি শব্দ থাকে তাহলে নির্দিষ্টতা, কোনো সংখ্যা বা পরিমাণের পরে টে, টো, টাক, টুকুন থাকলে অনির্দিষ্টতা, আর সব সংখ্যার পরে টা, টে, টো, টুকুন থাকলে নির্দিষ্টতা। বুঝছো? তাহলে এইটা দিয়ে সবগুলাই পারবে না। দেখছো এতক্ষণ যা পড়লাম সবগুলো এক স্লাইডে দেওয়া আছে, সবগুলো এক স্লাইডে দেওয়া আছে। তাহলে আমরা এখন একটা ব্রেকে যাই, নামাজের ব্রেকে। অনেকে যেহেতু নামাজ পড়বা, অনেকে যেহেতু নামাজ পড়বা তাহলে নামাজের একটা ব্রেকে চলে যাই। তাহলে চলো, এখন বাজে কত মিনিট? এখন বাজে হচ্ছে 48। হ্যাঁ, 12 আর 5 17, একটা তাহলে একটা 17 মিনিটের ব্রেক।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত জিনিসপাতি। চলো আমরা এখন এমসিকিউ সলভ করি। তাহলে পদাশ্রিত নির্দেশক কিসের মতো ব্যবহার হয়? একদম প্রথমেই আমি বলছিলাম, হ্যাঁ একদম প্রথমেই বলছিলাম যে তোমাদের অনেক বই দেওয়া আছে প্রত্যয়ের মতো, অনেক বই কি প্রত্যয়ের মতো দেওয়া থাকবে, বাট একদম প্রথমেই আমি কি বলছিলাম, একদম প্রথমেই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা কিসের মতো হয়, এটা হচ্ছে এক ধরনের প্রত্যয় বা অব্যয়। হ্যাঁ প্রত্যয়, তার মানে আনসারটা একদম সরাসরি এখান থেকে আসছে, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার বাদে এটার আনসার কি হবে? আনসার হবে প্রত্যয়ের মতো। ওকে, এক খানা, এই যে খানা, তাহলে খানা কোন অর্থ বোঝায়? একের পরে, মানে একের পরে যদি খানা থাকে তাহলে অনির্দিষ্ট অর্থে, কিন্তু এখানে এগুলো জানতে চাই না, এখানে বলছে কি এটা পদাশ্রিত নির্দেশক। টু, এই যে টু শব্দের টু, এই টু কি, এইটাও হচ্ছে পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ দেখো প্রশ্ন কত সহজ আসে, এটা ঢাবির প্রশ্ন, চবির প্রশ্ন। তারপর নিম্নোক্ত কোন বাক্যটি সঠিক নিয়মে প্রকাশ করছে? অনুসর্গ উপসর্গের মধ্যে পার্থক্য নাই, অবশ্যই আছে। অনুসর্গ শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে। পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা প্রকাশ করে, অবশ্যই নির্দিষ্টতা প্রকাশ করে। সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছে, এই যে দেখো সারাটি, আমি বলছিলাম সারার পরে যদি টি থাকে বা কোনো শব্দের পরে যদি টি থাকে তাহলে সেটা কোন অর্থে ব্যবহৃত হয়? নিরর্থক অর্থে। হ্যাঁ আমরা একটু আগেই পড়াইছিলাম, কোথায়? আমরা অনেক দূরে আছি, আমরা এই যে এইখানে পড়াইছিলাম। কোথায়? আমরা হচ্ছে এই যে এখানে পড়েছিলাম যে শব্দের পরে টাটি বা সারাটি সকাল সারাটি বিকেল কোন অর্থে ব্যবহৃত হয়? নিরর্থক অর্থে। তার মানে এইটা হচ্ছে আমরা ওখানে লিখে দিই নেই, বাট আনসার আমরা পড়াইছি। দেখো ছোট টি কোথায়? বাক্যের ছোট শব্দের এই যে টি এর ব্যাকরণিক পরিচয় কি? টি হচ্ছে আমরা জানি পদাশ্রিত নির্দেশক। কি নির্দেশক? পদাশ্রিত নির্দেশক, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ পদাশ্রিত নির্দেশক। এরপরে দেখো টাটি খানাখানি, এগুলো কি? টাটি খানাখানি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তার মানে এখান থেকে প্রশ্ন খুব কঠিন আসে না? ওই যে সারাটি সকাল সারাটি বিকেল বা নেকার মিটার রাখো, ভন্ডা মিটার রাখো, এগুলো নিরর্থক অর্থে ব্যবহৃত হয়। আর টাটি খানাখানির পরিচয়, কোনটা নির্দিষ্টতা কোনটা অনির্দিষ্টতা, এগুলাই বিগত বছরে আসে। তো তোমরা যারা নার্সিং সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় পরীক্ষা দিবা, কাজেই তোমাদের এই অংশ থেকে প্রশ্ন কিন্তু খুব সহজ হবে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কিছুই নাই, একদম সহজ। তার মানে বাকিগুলো যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস অংশ হিসেবে করে নিবা, বাকিগুলো তোমরা প্র্যাকটিস হিসেবে করে নিবা। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অনুসর্গ, বাট তোমাদের আজকের টপিকে অনুসর্গ নাই, অনুসর্গ আছে আগামীকালকের টপিকে। সো এই অনুসর্গটা আমরা একটু বাদ দিয়ে দিব, ভুল করে আজকে এনেছি, সবগুলো ভুল করে এনেছি ঠিক আছে। কত এমসিকিউ রে, হাত পা তো কেঁপে যাচ্ছে। বচনও আজকে নাই, হ্যাঁ বচনও আগামীকালকে। হাত ব্যথা হয়ে গেল। এগুলো কি দিছে, মানে এটা বলছিলাম যে কালকেরটাই দিতে, দিয়ে দিছে আজকেরটাই। আচ্ছা কোনো কিছু সমস্যা নাই, কোনো কিছু নেই, প্যারা নাই। আচ্ছা জ্যোতিচিহ্ন, এটা তোমাদের জ্যোতিচিহ্ন পড়াই নাই? জ্যোতিচিহ্ন পড়াইছি? জ্যোতিচিহ্ন মানে বিরাম চিহ্ন কি পড়াইছি তোমাদের? বলো বিরাম চিহ্ন কি পড়াইছি?
বাবুরা একটু বলো, বিরাম চিহ্ন কি পড়াইছি? তোমাদের কি বিরাম চিহ্ন পড়াইছি? তোমাদের কি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন পড়াইছি? বলো এটা। জ্যোতি চিহ্ন পড়াই নাই? সন্ধির সাথে, সন্ধির সাথে পড়াই নাই? না না বলতেছো অন্তরা অধিকারী। পড়াইছি তো, হ্যাঁ। না পড়াইলেও সমস্যা নেই, আজকে আর একবার পড়াই দেবো। তার মানে এই যে টুকুন টুকুন এগুলো হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, কোনোটা সমস্যা হলে আমাকে জানাবো অবশ্যই। এরপর আসো জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন মানে কি? বিরাম চিহ্ন। যেমন ধরো এখানে যদি বলা হয় এখানে প্রসাব করিবেন না, হ্যাঁ, প্রসাব করিবেন, করিবেন না করিলে 100 টাকা জরিমানা। উল্টা পাল্টায় যদি আমি বসাই, উল্টা পাল্টায় যদি বসাই, ধরো এই যে একটা কমা উল্টা জায়গায় বসাইছি, তার মানে পুরো অর্থটা কি হয়ে গেছে? পুরো অর্থটা চেঞ্জ হয়ে গেছে, পুরো অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা যেহেতু পুরো অর্থটা চেঞ্জ হয়েছে, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো জ্যোতি চিহ্ন। তাহলে পরে আসো, এটা হচ্ছে কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ, ইংরেজিতে আমরা পাংচুয়েশনস বলি। এর অপর নাম কি? অপর নাম হচ্ছে ছেদ চিহ্ন। জ্যোতি চিহ্ন কোথায় আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। জ্যোতি চিহ্নের প্রবর্তক মানে এটা কে আনছে? আনছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা একটু পড়ে নিবা। আর কোন বইয়ে আনছে সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, ঠিক আছে? এই জিনিসটা একটু পড়ে নিবা। তাছাড়া বাকিগুলো তোমাকে এটা পড়াইছি, এই ছকটা দেখাইছি তোমাকে, এই যে এই ছকটা, ওকে। এখানে এই সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, কোথায় কি বসে, কমা কোথায় বসে, সেমিকোলন কোথায় বসে, এটা তোমাদের দেই নাই আগে স্লাইডে, সো এইটা তোমরা একটু নোটটা করে নিবা, হ্যাঁ। তোমাদের জন্য সবকিছু সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে, কোথায় কি বসে, এটা তোমরা করে নিবা। আর এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, আমার মনে আছে, এটা পড়াইছিলাম। যেমন কমাতে কতক্ষণ থামতে হয়? কমাতে 1 বলতে যে সময় সেকেন্ড থামতে হয়, 1 বলতে যে সময়। তারপরে সেমিকোলনে 1 বলার দ্বিগুণ, 1 বলার দ্বিগুণ সময়। তারপর হচ্ছে দাড়ি থেকে এই কোলন ড্যাশ পর্যন্ত, এগুলো কি? এগুলো হচ্ছে 1 সেকেন্ড। উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন কোনটা? যেটাতে উদ্ধরণ চিহ্ন, এটাতে থামতে হয় না, এটাতে থামার প্রয়োজন নাই। উদাহরণ চিহ্নতে কি থামার প্রয়োজন নাই, ঠিক আছে? উদাহরণ চিহ্নতে থামার প্রয়োজন নাই। তাহলে এইগুলা আগে সব পড়াইছি, আগে তোমাদের হচ্ছে একটু ডিটেলসে দেওয়া ছিল, তারপরে হচ্ছে এবার আমি তোমাদেরকে একটু আরো ডিটেলসে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আগে একটু কম ডিটেলসে ছিল, এবার একটু বেশি ডিটেলসে দেওয়া আছে। এটা পড়ে নিবা, এটা পড়াইছি আগে। সো এখানে হচ্ছে তোমার কোনটিকে ছেদ চিহ্ন বলা যায় না, আমরা হাইপেনকে কখনোই ছেদ চিহ্ন বলি না। সো এই এমসিকিউটা বাদে বাকি সব এমসিকিউ তোমাদের করানো আছে, বাকিটা তোমরা প্র্যাকটিস অংশের জন্য দেখে নিবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ পড়াই নাই। দ্বিরুক্ত শব্দ মানে 2 বার ব্যবহৃত শব্দ, সহজ ভাষায় 2 বার ব্যবহৃত শব্দ। 2 বার ব্যবহৃত শব্দ কেমনে? যেমন আমি যদি তোমাকে বলি যে ছোট ছোট বালুকণা, ছোট ছোট বালুকণা, বালুকণা বিন্দু বিন্দু জল, তাহলে এই যে ছোট ছোট, আবার এই যে বিন্দু বিন্দু, এরা কোন অর্থে? এগুলাই হচ্ছে 2 বার ব্যবহৃত হয়েছে। তাহলে 2 বার যে শব্দ সমস্ত ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কি বলি? 2 বার যখন কোনো কিছু ব্যবহৃত হয় তখন আমরা সেগুলোকে দ্বিরুক্ত শব্দ বলি, হ্যাঁ। কি বলি? দ্বিরুক্ত শব্দ। তাহলে এই যে 2 বার ব্যবহৃত শব্দ, যেমন ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, হ্যাঁ, তো এই যে শব্দগুলোকে কি বলে? দ্বিরুক্ত শব্দ। তাহলে চলো আমরা একটু প্রাথমিকভাবে দ্বিরুক্ত শব্দ কি? অভিন্ন। অভিন্ন মানে কি? ভিন্ন নয়, মানে একই রকম বা সামান্য পরিবর্তিত। সামান্য পরিবর্তিত যেমন কি? যেমন এই যে গড়ি মসি, হ্যাঁ, জিনিসটা কি? একই, কিন্তু একটু অল্প পরিবর্তন করছে। তাহলে অভিন্ন মানে ভিন্ন রকম নয়, কিন্তু সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ যখন পরপর 2 বার ব্যবহৃত হয় তাকে কি বলে? শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দ বলে। কি বলছি?
শব্দদ্বিত্ব বা দ্বিরুক্ত শব্দ বলছি। তাহলে এই যে শব্দদ্বিত্ব যেটা আছে সেটা কয় ধরনের হয়? এটা মূলত হয় 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। যেমন আমরা এটাকে বলছি কি অনুকার দ্বিত্ব, আবার আমরা এটাকে বলছি ধনাত্মক দ্বিত্ব, আবার এটাকে আমরা কি বলছি পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে কি কি? অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব বা পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব বা পুনরাবৃত্ত দ্বিত্ব। ঠিক আছে? তাহলে ইয়া কয় প্রকার? দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? দ্বিরুক্ত শব্দ হচ্ছে 3 প্রকার। অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত। অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত। বুঝছো? কয় প্রকার? 3 প্রকার। অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। ওকে, এরপরে আসি আমরা পরেরটায়। হ্যাঁ, যেমন এই যে অনুকার দ্বিত্ব অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। তোমরা মনে রাখবা যে সামনেরটা যেই রকম আছে তারপরের শব্দে প্রথমটা চেঞ্জ হয়ে যায়। কি হয়? প্রথমটা চেঞ্জ হয়। মানে এখানে ছিল অঙ্ক, অটা চেঞ্জ হয়ে টঙ্ক হয়ে গেছে। কারণ অঙ্ক টঙ্ক, গরু টরু, লুচি ফুচি, এলোমেলো, শেষমেশ, মানে প্রথম শব্দটা পরবর্তীতে ব্যবহৃত হয় না, সেটা কি পরিবর্তন হয়ে যায়। মোটা সোটা, এই যে ম স হয়ে গেছে, নরম সরম, অল্প স্বল্প, এই যে এখানে অ স হয়ে গেছে, ঝিকিমিকি ঝ ম হয়ে গেছে, টাট্টু ফাট্টু ট ফ হয়ে গেছে, ছাগল টাগল ছ ট হয়ে গেছে, আম টাম সরিয়া ট একার হয়ে গেছে, কেক টেক কয়কার টয়কার হয়ে গেছে। হ্যাঁ, ঝাল টাল ঝয়কার টয়কার হয়ে গেছে, আগ্রম বাগ্রম আকার বয়কার হয়ে গেছে, কচর মচর ক এখানে চ হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি বসু এখানে তাল বসু হয়ে গেছে। অর্থাৎ প্রথমটার অর্থ থাকবে। অনুকারের কি হয়? অনুকারের মনে রাখবা, অনুকারের প্রথমের অর্থ থাকে দ্বিতীয় শব্দের অর্থ থাকে না, কিন্তু প্রথম শব্দের মতো দেখতে হয়। ঠিক আছে? তার মানে অনুকারের প্রথমে অর্থে থাকে, যেমন এই যে লুচির অর্থ আছে, গরুর অর্থ আছে, অঙ্কর অর্থ আছে, শেষের অর্থ আছে, অল্পর অর্থ আছে, ঝিকির অর্থ আছে কিন্তু মিকির অর্থ নাই, টাট্টুর অর্থ আছে কিন্তু ফাট্টুর অর্থ নাই, ছাগলের অর্থ আছে কিন্তু টাগলের অর্থ নাই, আমের অর্থ আছে কিন্তু টামের অর্থ নাই। অর্থাৎ প্রথমেরটার অর্থ থাকে, পরেরটার অর্থ থাকে না, এবং দেখতে কার মতো হয়? দেখতে হচ্ছে প্রথমটার মতো হয়। দেখতে কার মতো হয়? দেখতে হচ্ছে প্রথমটার মতো হয়। দেখতে কার মতো হয়? প্রথমটার মতো হয়, সোজা ভাষায়। তাহলে অনুকার দ্বিত্বে আমরা কি করি? আমরা হচ্ছে পরিবর্তন করি। এরপর ধনাত্মক দ্বিত্ব আসো। ধনাত্মক দ্বিত্ব কি হয়? ধনাত্মক দ্বিত্ব এটার মানে কোনো অর্থই নাই। ধনাত্মক দ্বিত্বের কি নাই? কোনো অর্থই নাই। এটা হচ্ছে অনুভূতিমূলক। হ্যাঁ, অনুভূতিমূলক বা কোনো আওয়াজ বা প্রাকৃতিক আওয়াজ, অর্থ নাই। প্রাকৃতিক কোনো আওয়াজ। যেমন দেখো এখানে কি বলছে, এই যে দেখো কুটকুট। হ্যাঁ, কুটকুট কোনো অর্থ আছে? নাই। খুডুর কোনো কিছু শব্দ। দুম করে মারলো। ঝমঝম বৃষ্টি হচ্ছে। ভট ভট, কোত কোত, টুং টুং, ঢং ঢং, টস টস, শো শো বাতাসের শব্দ, চকচক, থকথকে, হিস হিস, ফুসুর ফুসুর, জল জল, ঠুক ঠুক, কুডুস খক খক, ধূপ ধূপ। মানে কোনো অর্থই নাই কিন্তু প্রাকৃতিক কোনো আওয়াজ হয় বা অনুভূতিমূলক কোনো কিছু হয়। তাহলে এইটা দুইভাবে হইতে পারে। প্রথমত এরকম হইতে পারে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হচ্ছে আমরা ধ্বনি পরিবর্তন পড়ছি না, অসমীকরণ। বলতো অসমীকরণটা কি? অসমীকরণের একটা উদাহরণ দাও। অসাধারণের তোমার আঞ্চলিক ভাষা তো হবে না। অসমীকরণের একটা মানে উদাহরণ দাও। বলো। টিপ টিপ হবে ধনাত্মক। যেমন এই যে রাজদাস বলছে টপাটপ, সুন্দর। দেখো আমরা অসমীকরণ কোনটা? যে পরপর ব্যবহৃত দুইটা শব্দের পুনরাবৃত্ত দূর করার জন্য শব্দের মাঝে যদি আমরা
কি যুক্ত করি, আকার যুক্ত করি, যেমন টপ যোগ টপ, এই দুটো মিলে কি হয়, এই দুটো মিলে হচ্ছে পুনরাবৃত্ত। এই টপ টপের পুনরাবৃত্ত দূর করার জন্য আমরা মাঝখানে একটা আ যুক্ত করি। তাহলে এই যে টপ যোগ টপ ইকুয়াল টু কি হবে, টপাটপ। হ্যাঁ, টপ যোগ টপ ইকুয়াল টু টপাটপ। অর্থাৎ পুনরাবৃত্ত দূর করার জন্য আমরা কি করি, মাঝখানে যে স্বরধ্বনি ব্যবহার করি, স্বরধ্বনি ব্যবহার করি তাকে আমরা কি বলি, স্বরধ্বনি ব্যবহার করি তাকে আমরা বলি অসমীকরণ। হ্যাঁ, পুনরাবৃত্ত দূর করার জন্য মাঝখানে আমার যে স্বরধ্বনি হয় ব্যবহৃত হয় না তাকে কি বলে, তাকে হচ্ছে অসমীকরণ বলে। কি বলে, অসমীকরণ বলে, অসমীকরণ বলে। অসমীকরণ বলে। মারামারি এটা তো অসমীকরণের উদাহরণ না। যেমন এই যে দেখো, ধনাত্মক দ্বিত্বের ক্ষেত্রে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, যেমন এই যে খপা খপ, গবা গপ, ঝটাপট, ফটাফট। তার মানে তোমার এই ধনাত্মক দ্বিত্ব দুইভাবে হইতে পারে। একটা প্রাকৃতিক কোনো আওয়াজ হইতে পারে যেগুলোর কোনো অর্থ নাই, বা যেগুলো পরপর দুইবার ব্যবহৃত হয় যেগুলোর কোনো অর্থ নাই, সেগুলোকে আমরা ধনাত্মক দ্বিত্ব বলবো। আবার কি অসমীকরণ যেগুলো পড়ছি, অর্থাৎ পুনরাবৃত্ত দ্বিত্ব দূর করার জন্য মাঝখানে যখন একটা স্বরের আগমন ঘটে, এই দুইটাই কি হতে পারে, ধনাত্মক দ্বিত্ব। তার মানে ধনাত্মক দ্বিত্ব কি হবে, ধনাত্মক দ্বিত্ব হচ্ছে পরপর দুইবার ব্যবহৃত হবে, পরপর দুইবার ব্যবহৃত হয়, দুইবার ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, কিন্তু কি কোনো অর্থ দেয় না, অর্থ দেয় না। আমরা দেখছি অনুকারের প্রথমটা অর্থ দেয়, এখানে কি, এখানে অর্থ দিবে না, অর্থ দেয় না, এবং কি হবে, প্রাকৃতিক জিনিসপাতি হবে, প্রাকৃতিক জিনিসপাতির সমন্বয় তৈরি হয়, প্রাকৃতিক জিনিসপাতির সমন্বয় তৈরি হয়, জিনিসপাতির সমন্বয়, ঠিক আছে, সমন্বয় তৈরি। ক্লিয়ার? অনুকার অব্যয়ের মতো কেন, অনুকার অব্যয় কি দুইবার ব্যবহৃত হইতো? দেখো অনুকার অব্যয় কি, এই যে লুচি কি দুইবার ব্যবহৃত হয়েছে? হয়নি। লুচির অর্থ আছে কিন্তু ফুচির কি অর্থ নাই। এবং এইটা কি হয়েছে, এই প্রথমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি বলছে, অনুকারের প্রথমের অর্থ থাকবে, লুচির অর্থ আছে, অঙ্কের অর্থ আছে, দ্বিতীয় শব্দের অর্থ থাকে না। এখন দেখো এই যে মেলোর কি কোনো অর্থই থাকে না, কিন্তু প্রথম শব্দের মতো দেখতে হয়। এই যে দেখো মেষটা কি প্রথম শব্দের মতো দেখতে, হ্যাঁ, কিন্তু এই ধনাত্মকে কি হয়েছে, দুইটা একই রকম, দুইটা একই রকম, কিন্তু একটারও কি কোনো অর্থ দেয় না, পরপর দুইবার ব্যবহৃত হয়। অনুকারে কি পরপর দুইবার ব্যবহৃত হয়েছে? হয় নাই। এটা কি কোনো অর্থ দিচ্ছে? অর্থ দেয় না। এটা কি প্রাকৃতিক জিনিসপাতির সমন্বয়ে তৈরি হয়, প্রাকৃতিক জিনিসপাতির সমন্বয়ে তৈরি হয়। ঠিক আছে, প্রাকৃতিক জিনিসপাতির সমন্বয়ে তৈরি হয়। ওই যে ভন ভন, শন শন, কন কন, হন হন, বন বন, এগুলো সব কি, এগুলো হচ্ছে তোমার পরিবর্তন হয় না, দুইটা একই রকম, কিন্তু এগুলোর আসলে কোনো ধরনের অর্থ নাই। কিন্তু তুমি দেখো এই যে এখানে মোটার একটা অর্থ আছে, যেমন আমি, হ্যাঁ, ছোটার কি কোনো অর্থ আছে? নাই। নরমের অর্থ আছে, যেমন আমার এই যে মেদ, এটা কি নরম? সরমের অর্থ আছে? নাই। ব্যাপারের একটা অর্থ আছে, বুঝার একটা অর্থ আছে, তোমার হচ্ছে গুটির একটা, গুটি মানে কি ছোট, ঝিল একটা অর্থ আছে, চাকরের অর্থ আছে, হেনের অর্থ আছে, ঘরের অর্থ আছে, কিন্তু টর তেন পাকর এগুলোর অর্থ আছে? নাই। অর্থাৎ প্রথমটার অর্থ থাকলে সেটা হবে অনুকার, প্রথমটার কি থাকবে, অর্থ থাকলে অনুকার, দুইটার একটার অর্থ না থাকলে ধনাত্মক, আর যদি দুইটারই অর্থ থাকে তাহলে সেটাকে বলবো পুনরাবৃত্ত। ক্লিয়ার? একটার যদি অর্থ থাকে, একটার যদি অর্থ থাকে, একটার যদি অর্থ থাকে তাহলে সেটা হবে অনুকার, অনুকার, দুইটার অর্থ থাকলে হবে পুনরাবৃত্ত, পুনরাবৃত্ত, একটারও অর্থ না থাকলে, থাকে না, সেটা কি হবে, সেটা হচ্ছে ধনাত্মক। যেমন দেখো দুইটারই অর্থ আছে, কোথায়, এই যে ভালো, ভালোরও অর্থ আছে, ভালোরও অর্থ আছে, কত কত, কত এইটারও অর্থ আছে, এইটারও অর্থ আছে, হঠাৎেরও অর্থ আছে, ঘুম ঘুম দুইটারই অর্থ আছে, উরু উরু দুইটারই অর্থ আছে, তারপরে এই যে কথায় কথায়, মজায় মজায়, হ্যাঁ, মজার মজার দুইটারই অর্থ আছে, ঝাঁকে ঝাঁকে দুইটারই অর্থ আছে। সো অনুকার হচ্ছে কি, পাগল ছাগল, পাগল ছাগল এটা কি হবে, পাগল ছাগল এটা হচ্ছে তোমার অনুকারী হবে, হ্যাঁ, পাগল ছাগল, কিন্তু পাগল ছাগল তো এক অর্থে না, এটা অনুকারী হবে, কারণ এখানে আমরা পাগলকে ধরতেছি, ছাগলকে ধরতেছি না।
বুঝছো? অনুকারী হবে। প্রথমটা যে চেঞ্জ হয়ে গেছে, এক্ষেত্রে দেখতে হচ্ছে যে পাগল ছাগল, ছাগলের অর্থ আছে কিন্তু ছাগলের কি প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, দুইটা একই রকম না। দুইটা যখন একই রকম হবে তখন সেটা কি বলবো, পুনরাবৃত্ত না হলে ধনাত্মক। যদি দুইটারই অর্থ থাকে তাহলে পুনরাবৃত্ত, আর অর্থ না থাকলে ধনাত্মক। হ্যাঁ, কিন্তু ছাত্র পাত্র এখানে পত চেঞ্জ হয়ে যাচ্ছে, পত চেঞ্জ হয়ে যাচ্ছে, সব সময় যে অর্থ থাকবে এমন না। ওগুলা আগের বইয়ে ছিল। তুমি কি হচ্ছে সেকেন্ড টাইমার নাকি? FN ফারজান, তুমি কি সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার? সম্ভবত সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার। ওটা আগের বই ছিল, 21-এর বই ছিল, আর এটা নতুন বই। এটা নতুন বইয়ের, হ্যাঁ এটা নতুন বইয়ের। আরে বাবা, দুইটারই অর্থ থাকলেও প্রথমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ছাত্র ছ চেঞ্জ হয়ে প হয়ে গেছে, তার মানে চেঞ্জ হওয়া যাবে না, চেঞ্জ হইলেই অনুকার, চেঞ্জ হইলেই অনুকার। আমি বলছি কি, একটা যদি চেঞ্জ হয়ে যায় পরেরটার অর্থ থাকলেও আমরা একটার অর্থ গুনবো। যেমন দেখো ছাত্র পাত্র, অনেকে বলতেছো হ্যাঁ ছাত্র পাত্র, তুমি এখন বলতে পারো ভাই পাত্রর তো অর্থ আছে, কিন্তু এই যে আমরা বলছি অর্থ একটা থাকবে, কোনটার? প্রথমটার। দ্বিতীয়টা কি হয়ে যাবে? দ্বিতীয়টা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ যদি হয়ে যায় তাহলে এইটার আর অর্থ ধরা যাবে না, তোর একটার অর্থ ধরতে হবে, শুধু এইটার। এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো ছাত্রর অর্থ তো এইটা না, তুমি ছাত্র আর পাত্র কি সমান না? তার মানে ছাত্রর অর্থ পাত্র না, তার মানে আমার অর্থ ধরতে হবে কয়টা? একটারই। যখনই চেঞ্জ হয়ে যাবে অর্থ কয়টা ধরবো? এই প্রথমটা ধরবো। চেঞ্জ হয়ে গেলেই অর্থ প্রথমটা ধরে সেটা অনুকার। ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় আসি। এখন যারা তোমরা সেকেন্ড টাইমার আছো, হ্যাঁ বা থার্ড টাইমার, তোমাদের বই আগে এমনি পড়ছো যে ধনাত্মক যদি দ্বিত্ব থাকতো তাহলে সেগুলোকে আমরা বলতাম কুট কুট, টুং টুং, হিস হিস। সো তোমরা আবার এইটাও পড়ে যাবা, যারা পুরাতন আছো তোমরা এইটাও দেখে যাবা, এইটাও পড়ে যাবা। যদি প্রশ্ন তোমাদের আগের বই থেকে করে তাহলে ধনাত্মক দ্বিত্ব কি হয়? কুট কুট হয়, টুং টুং হয়, হিস হিস হয়। হ্যাঁ, এক্ষেত্রে আবার শব্দের দ্বিরুক্তি যেটা আছে সেটা কি হয়, এগুলা মুখস্থ করতে হবে। যে একই শব্দের পুনরাবৃত্তি, যেমন ফোটা ফোটা, এটা কিসের দ্বিরুক্তি? এটা হচ্ছে বিশেষ্যের অবিকল দ্বিরুক্তি। ঘন ঘন, এটা কিসের দ্বিরুক্তি? এটা হচ্ছে বিশেষণের দ্বিরুক্তি। যা যা কিসের দ্বিরুক্তি? সর্বনামের দ্বিরুক্তি। সো এগুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে পুরাতন বইয়ের, হ্যাঁ এটা পুরাতন বইয়ের দেওয়া আছে। সো পুরাতন বইয়েরটা যদি কারো লাগে তোমরা পুরাতন বইয়েরটা এখান থেকে পড়ে নিবা। যেমন আধিক্য বোঝাতে কি ব্যবহৃত হয়? আধিক্য বোঝাতে রাশি রাশি দহন, ধামা ধামা ধান। তারপরে সামান্য বোঝাতে কি? আমি আজ জ্বর বোধ করছি। ক্রিয়া বিশেষণে কি? ধীরে ধীরে যায়। এগুলো হচ্ছে পুরাতন বইয়ের পড়া তোমাদের আসে না। তারপরে তোমরা যদি যারা পড়তে চাও তারা এক নজর রিভাইজ দিয়ে নিবা। হ্যাঁ, পুরাতন বই যারা পড়তে চাও তারা কি এক নজর দেখে নিবা। যেমন এখান থেকে আসতে পারে যে ভাবের গভীরতা বোঝাতে, তার দুঃখ দেখে সবাই হাই হাই করছে। তাহলে এই যে হাই হাই, এটা কোন অর্থ? এটা হচ্ছে ভাবের গভীরতা বোঝাতে। যা বারবার কামান গর্জে উঠলো, এই যে বারবার, এটা কোন অর্থ বোঝাতে? পৌনঃপুনিক। বিল সূর্য বাতি জ্বলে মিটির মিটির, তাহলে এই মিটির মিটির কোন অর্থে ব্যবহৃত হয়? বিশেষণ। গায়ে ভয়ে গা ছমছম করছে, তাহলে এটা কোন অর্থে? অনুভূতি। আর ঝিঝির, এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জন। এগুলো হচ্ছে পুরাতন বইয়ের। তোমরা যারা থার্ড টাইমার বা সেকেন্ড টাইমার আছো তোমাদের আগের বইটা এমন ছিল, হ্যাঁ, বা যারা ফার্স্ট টাইমার তারা প্রথমটুকু পড়বা। এগুলো তোমাদের পড়ার দরকার নেই, এগুলো তোমাদের আসবে না। হ্যাঁ, এগুলো তোমাদের আসবে না। তারপরেও এই যে এই যেমন লোকটা হারে হারে শয়তান, এখানে কি? এখানে হচ্ছে তোমার ভাবের প্রগাঢ়তা বোঝাইছে। প্রগাঢ়তা। চোখে চোখে কি? চোখে চোখে এখানে সতর্কতা অর্থ। এগুলো একটু পড়ে যাবা। তারপরে এই যে দেখো ধনাত্মক দ্বিরুক্তি, যে ও যেটা বললো একটু আগে, ট্যাটা, মিউ মিউ, মরমর, হ্যাঁ, পিট পিট, এগুলো আগে ছিল কিন্তু এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এগুলা কি? এগুলো হচ্ছে পুরাতন বইয়ের। দেখো সব সেম আছে, বাট নতুন বইয়ের প্রথম 3টা পড়লেই হবে। পুরাতন বই যারা যারা পড়ছো তারা পুরাতন বই এটা পড়ে নিবা, ঠিক আছে? পুরাতন পার্টি অনেকে আছো, যারা সেকেন্ড টাইমার আছো, যারা থার্ড টাইমার আছো।
সেকেন্ড টাইমার থার্ড টাইমার বুঝছো? ফারজান তুমি কি সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার? সেকেন্ড টাইমার থার্ড টাইমার হলে ফার্স্ট টাইমারের ব্যাচে ভর্তি হওয়াটা কেমন না? কারণ ওই জন্যই তো তোমাদের ব্যাচগুলো আলাদা করা হয়েছিল, যে কি তোমার আর তাদের সিলেবাস আলাদা রকম। সিলেবাস যেহেতু একরকম আলাদা রকম, তাই তোমাদের পড়ালেখাও আলাদা রকম। নতুনই পড়বা তোমাদের, নতুনই পড়বা। হ্যাঁ, তোমাদের যারা ফার্স্ট টাইমার আসো ভাইয়া, পুরানটা কি পড়া লাগবে? তোমরা যারা ফার্স্ট টাইমার আসো পুরানটা পড়ে যাবা, বাট যদি সময় পাও, বাট নতুনটা পড়াই বেস্ট, কারণ নতুনটা থেকেই প্রশ্ন হইতে পারে। এবার কি এমন প্রশ্ন আসবে না? অবশ্যই প্রশ্ন আসবে। কেন প্রশ্ন আসবে না? আসতেও পারে, নাও পারে। নতুন পুরাতন দুইটাই পড়ার চেষ্টা করবা না। সেকেন্ড টাইমারদের প্রশ্ন আলাদা হয় না, একরকমই হয়, কিন্তু সেকেন্ড টাইমাররা একটু ধরা খাওয়ার চান্স বেশি থাকে। ওই জন্য আমি স্লাইডে দুইটাই দিয়ে রাখছি, যে ওরা বলতেছে যে ভাই আগে তো এরকম ছিল, তাহলে এখন কেন চেঞ্জ হয়েছে? ওটা পুরাতন বই, নতুন বই নাই। কোশ্চেন একই রকম আছে, কোশ্চেন কেমন হবে সেই কোশ্চেনটাই আমরা এখন দেখাবো, যে কোশ্চেন কেমন হবে। চলো তাহলে কোশ্চেন কেমন হবে। কোশ্চেন কিন্তু সবার সেম, নতুন পুরাতন সবারই কোশ্চেন সেম। হ্যাঁ, এই কারণেই একটু সবকিছু পড়ে যাওয়া ভালো। যেমন দেখো এখানে কি বলছে, ধনাত্মক দ্বিত্ব কোনটা? আমরা বলছি ধনাত্মক দ্বিত্ব দুইভাবে গঠিত হয়। যেমন দেখো এই যে কাপড়, কাপড় এটা কি হয়ে গেছে? চোপর হয়ে গেছে, তার মানে এটা কি হবে? এটা অনুকার হবে। পাকাপাকি, হ্যাঁ পাকাপাকি, দেখো এই যে পাকা আর বাকি একই রকম আছে, কিন্তু এই যে এই আকারটা এখানে রস্বইকার হয়েছে, তার মানে এটাও কি? এটাও অনুকার। তারপরে পর পর এটা কি? এটা হচ্ছে পুনরাবৃত্ত। এটা কি? পুনরাবৃত্ত। আমরা বলছিলাম যে দুইটা একই থাকবে, দুইটা একই রকম থাকবে, এবং একই রকম না থাকলে সেটা কি হবে? অসমীকরণের নিয়মে হবে। কিসের নিয়মে? অসমীকরণের নিয়মে। যেমন গ নাম্বারটা হয়েছে, যেমন টপ আর টপ ছিল, টপ যোগ টপ ছিল, একত্রে কি হয়ে গেছে? একত্রে হয়ে গেছে টপ আর টপ। মাঝখানে কি চলে আসে? মাঝখানে একটা আ চলে আসে। ঠিক আছে, মাঝখানে কি চলে আসে? মাঝখানে একটা আ চলে আসে। তোমাদের সাথেই এক্সাম দিবে, কিন্তু ওরা আগে অন্যরকম ভাবে পড়ছে। ওরা এখন বলতেছে যে ভাইয়া আমাদের ওগুলা পড়ার নেই, তাহলে তোমাদের জন্য বাকিগুলোও দিয়ে রাখছি। তোমাদের যেটা খুশি তোমরা পড়ে নিবা, বাট এগুলাও পড়ে যাবা, কারণ এগুলো থেকেও প্রশ্ন দিতে পারে। এখন কোন বই থেকে দিবে, পুরাতন বই থেকে না নতুন বই থেকে, সেটা তো তুমি জানো না। এই কারণে পুরাতন বইটাও দিয়ে রাখছি, নতুন বইটার পাশাপাশি পুরাতনটাও একবার ডিভাইস দিয়ে নিবা। হ্যাঁ, কিন্তু দেখো এই যে ঢাবি গ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের নতুন বই থেকে প্রশ্ন দিয়েছে, দেখছো? নতুন বই থেকে প্রশ্ন দিয়েছে। পরপর কেন হবে? পরপর তো পুনরাবৃত্ত দিত, পরেরও অর্থ আছে, পরেরও অর্থ আছে। আমরা কি বলছিলাম যে ধনাত্মক দ্বিত্ব কয়টা উপায় হবে? ধনাত্মক দ্বিত্ব হবে দুইটা উপায়ে। কয়টা উপায়ে? দুইটা উপায়ে। প্রথমটা হবে তোমার একই রকম, যদি একই রকম না থাকে তাহলে কি হবে? তাহলে অসমীকরণ। এই যে যেমন এখানে তো দেখাই দিছি যে অসমীকরণ, যেইটার উদাহরণ দিছি টপ যোগ টপ, টপাটপ, সেইটাই তো পরীক্ষায় আসে। এগুলো তো বুঝতে হবে, এটা তো বুঝতে হবে যে যেটার অর্থ দিছি সেটাই পরীক্ষায় আসে। তাহলে তোমরা এটার উদাহরণ দাও, যে কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? এইটা বলো, কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? ঢাবি কতে আসছে 19-20 সালে, শীত শীত, ঘুম ঘুম, জ্বর জ্বর, টুপটাপ। এটার উদাহরণ বলো। এটার উদাহরণ বলো, কোনটা ধনাত্মক শব্দের উদাহরণ? সুখ পাখি। ভাইয়া বলো, কি ভাইয়া বলতে চাও? কি বলতে তো বলছি, কিন্তু বলো না তো কিছু। তাহলে এটা কি হবে? দেখো এটাও অসমীকরণের নিয়ম হবে। ধনাত্মক দ্বিত্ব কয়ভাবে হইতে পারে? দুই ভাবে। একটা কি হইতে পারে? যেমন কুট কুট এগুলা। আর একটা কোন নিয়মে হইতে পারে? আর একটা হচ্ছে অসমীকরণের নিয়মে হইতে পারে। অসমীকরণ কোনটা? যে এরকম থাকবে দুইটা শব্দ, টপ টুপ যোগ টুপ, কিন্তু মাঝখানে একটা আ চলে আসবে। আ চলে হয়ে এটা কি হয়ে যাবে? টুপ টপ, টুপ টাপ। হ্যাঁ, এরকম হয়ে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ডি নাম্বার, ডি। হ্যাঁ, ডি। তবে কোনটা ধনাত্মক? ধনাত্মক থেকে আসে। দেখো তাহলে ধনাত্মক এটা কোনটা? ভয় টয়। তাহলে এই যে দেখো ভ কি হয়ে গেছে? ট হয়ে গেছে, তার মানে এটা অনুকার। কাছাকাছি, এই যে আকার কি হয়ে গেছে? রস্বইকার, তার মানে এটা কি? অনুকার। চোখে চোখে, তার মানে দুইটা একই রকম, তার মানে এটা পুনরাবৃত্ত। তাহলে এই যে টুপটাপ। হ্যাঁ, ধনাত্মকের বেশিরভাগ উদাহরণ আসে অসমীকরণ থেকে। দেখো ঢাবি ক 17-18 থেকে আসে, তার মানে প্রশ্ন পারবা না, এখান থেকে প্রশ্ন আসলে পারবা না।
এদের প্রশ্ন একটু কঠিন হবে, মানে কঠিন বলছি সরি, সহজ হবে। ধনাত্মক থেকেই বেশি প্রশ্ন আসবে, বাকিগুলা থেকে তেমন প্রশ্ন আসে না। বাকিগুলা থেকে কি আসে না? বাকিগুলা থেকে তেমন প্রশ্ন আসে না। বাকিগুলা থেকে কি হয় না? প্রশ্ন তেমন আসে না। বুঝতে পারছো? পারবা সবাই? কোনো সমস্যা, কোনো সন্দেহ? তারপরে পরেরটা আসি। ধনাত্মক শব্দ নয় কোনটা দেখো, এটার মধ্যে কোনটা ধনাত্মক শব্দ নয়? টুপটাপ, টলটল, ঝনঝন, ভনভন, ঝিরঝির, কোনটা ধনাত্মক শব্দ নয় বলো? হুইচ ওয়ান ইজ নট? এক্সামে এলোমেলো কেন লাগবে? পড়লে তো আমার কি এক্সামে এলোমেলো লাগছে? সব পড়তে হবে, ভালো করে পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবো তত কনফিউশন দূর হবে। এখন তোমরা এটার আনসার বলো, এটার আনসার যারা পারবা তারা মনে করবো যে পারছে সব, যারা আনসার পারবে তারা পারবে সব। বলো কি হবে? টলটল, বলো। প্রথমটা তো হয়, এটা কোনো সন্দেহ নাই, মানে এটা ধনাত্মক বিরক্তির উদাহরণ। টুপটাপ ধনাত্মক, কিন্তু এখানে বলছে কি নয়। প্রশ্ন দেখিস না তোরা রে ভাই, আর আমি যেটা দাগাই তোরা সেটাই দাগাস কেন? নিজের কি মাথায় কি কিছু নাই নাকি? আমি এখানে দাগাইছি কারণ এটা ধনাত্মক শব্দ, তার মানে এখানে নয় বলছে, তার মানে নয় বললে এটা হবে না। আমি দাগাইছি, ওরা বাকিরা সবাই এ দাগায়। এটা তো ধনাত্মক শব্দ কারণ এটা অসমীকরণের মাধ্যমে হয়েছে। আচ্ছা, মাছে কি করে? ভন ভন, তার মানে ভন ভনের প্রাকৃতিক আওয়াজ আছে? নাই। তারপরে পোকা কেমন করে? ঝিরঝির করে, ঝিরঝির আছে? নাই। চোখের মধ্যে পানি টলটল করতেছে, তার মানে টলটল কি আসলে কোন একটা অর্থ দেয়? কি দেয়? চোখের পানি টলটল করতেছে, তার মানে টলটল দিয়ে কি নির্দেশ করে? কোনো কিছুর একটা অবস্থা নির্দেশ করে, তার মানে এটা তো অর্থ আছে। হ্যাঁ, টলটল করে মানে নড়ার অর্থ, কিন্তু তুমি ভন ভন ঝিরঝির এগুলোর কি অর্থ আছে? নাই। তাহলে এগুলার অর্থ নাই, ঝিরঝিরের অর্থ নাই, তাহলে এই টলটল কি হবে? টলটল হবে পুনরাবৃত্ত দ্বিত্ব। টলটল কি হবে? টলটল হবে পুনরাবৃত্ত দ্বিত্ব, সোজা ভাষায় পুনরাবৃত্ত দ্বিত্ব।
অতিরিক্ত আচ্ছা এগুলো তোমাদের আসবে না, এগুলো হচ্ছে আগের বইয়ের। দেখো 13-14, তার মানে এগুলা আগের বইয়ের, এগুলো তোমাদের প্র্যাকটিস করায় লাভ নাই। তোমরা এবার আসো সরাসরি পুরুষবাচক স্ত্রীবাচক। আচ্ছা পুরুষবাচক স্ত্রীবাচক মানে কি? আমরা আগে লিঙ্গ পরিবর্তন করতাম না, সহজ ভাষায় লিঙ্গ পরিবর্তন করতাম না, সেই লিঙ্গ পরিবর্তনটাকেই এখন বর্তমানে বলা হয় পুরুষবাচক স্ত্রীবাচক। সো লিঙ্গ পরিবর্তনকে কি বলা হয়? লিঙ্গ পরিবর্তনকে পুরুষবাচক স্ত্রীবাচক বলা হয়। ক্লিয়ার? তোমার হচ্ছে লিঙ্গ পরিবর্তনকে কি বলে? পুরুষবাচক স্ত্রীবাচক বলে। কি বলে? পুরুষবাচক স্ত্রীবাচক। নয় লেখা খেয়াল করবি না, পরীক্ষাতেও চান্স তোকে খেয়াল করবে না, শেষ। এই তো তাহলে পুরুষবাচক স্ত্রীবাচক দেখো, তাহলে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ ব্যাকরণে কোথায় আলোচনা হয়? শব্দগত বা রূপত্বে। তাহলে পুরুষ ও স্ত্রী নির্দেশক চিহ্নকে কি বলে? লিঙ্গ বলে। লিঙ্গ শব্দের অর্থ কি? চিহ্ন। আমাদের কয় ধরনের লিঙ্গ আছে? আমাদের লিঙ্গ আছে 4 ধরনের। কি কি? পুংলিঙ্গ, তারপর কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপর হচ্ছে উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ, আর হচ্ছে ক্লীব লিঙ্গ। কি লিঙ্গ? ক্লীব লিঙ্গ। ক্লীব লিঙ্গ। পুংলিঙ্গ কোনটা? যেটা পুরুষদের বোঝায়, যেমন হচ্ছে শিক্ষক, ছাত্র, ছেলে, হ্যাঁ এগুলো কি? এগুলো হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কোনগুলো? যেগুলো শুধু নারীকে বোঝায়, যেমন শিক্ষিকা, ছাত্রী, মেয়ে, স্ত্রী, জামাই, এগুলো কি? এগুলো হচ্ছে পুংলিঙ্গ। উভয় লিঙ্গ কোনটা? মানে তোমার হচ্ছে ছাত্র ছাত্রী উভয়কে বোঝায়। কি? যেমন হচ্ছে শিক্ষার্থী, হ্যাঁ ছাত্র ছাত্রী উভয়কে বোঝায়, শিক্ষার্থী। ছেলে ও মেয়ে, তার মানে এটা কি? এটা হচ্ছে সন্তান, সন্তান উভয়কে বোঝাচ্ছে। ঠিক আছে। ক্লীব লিঙ্গ যেগুলোর প্রাণ নাই। কি কি? কলম, খাতা, জড় পদার্থ যেগুলা, পানি, এগুলো কি লিঙ্গ? এগুলো হচ্ছে ক্লীব লিঙ্গ। মানে যেগুলোর কোনো প্রাণ ট্রাণ নাই, কোনো কিছুই নাই, হ্যাঁ সেগুলো কি লিঙ্গ? সেগুলো হচ্ছে ক্লীব লিঙ্গ। কি লিঙ্গ? ক্লীব লিঙ্গ। ওকে, এরপরে দেখো, তাহলে বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে। একটাকে আমরা বলি পত্নী বা পত্নীবাচক অর্থে, সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। যেমন এই যে আব্বা আম্মা, চাচা চাচি, এরা কি? এরা হচ্ছে স্বামী স্ত্রী। মানে পুরুষ ও স্ত্রীবাচক এরা কয় ভাগে বিভক্ত? পুরুষ ও স্ত্রীবাচক এরা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি? সাধারণ পুরুষ ও সাধারণ স্ত্রী। মানে ধরো তোমার খোকা একজন হইতে পারে, খুকি আরেকজন হইতে পারে, কিন্তু খোকার সাথে খুকির কি বিয়ের সম্পর্ক? সম্পর্ক না। কিন্তু আব্বার সাথে আম্মার কি বিয়ের সম্পর্ক, চাচার সাথে চাচির কি সম্পর্ক? বিয়ের সম্পর্ক। মানে এখানে একটাই বলছে যে পতি পত্নী অর্থে, মানে একটা বৈবাহিক সম্পর্কে, আর একটা কি? সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে। তাহলে সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার খোকা খুকি হবে, আর পতি পত্নী যেটা সেটা কি? এই যে আব্বা আম্মা এমন হবে। ঠিক আছে। ক্লীব লিঙ্গ না, ক্লীব, 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 ক্লীব। এরপরে দেখো, তাহলে এখানে আমরা দেখছি কি? এই যে যদি হচ্ছে পুংলিঙ্গ হয়, হ্যাঁ যদি পুংলিঙ্গ হয় তাহলে কি? তাকে যেসব শব্দ দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা। আর যদি এখানে কি নারীবাচক হয়, নারী যদি হয় তার মানে কি? স্ত্রীলিঙ্গ, তার মানে স্ত্রী দ্বারা মা। আর যদি পুরুষও না হয়, স্ত্রীও না হয়, তাহলে যেটা হবে সেটা কি? কি বলছি? জড় পদার্থ, যেমন পাহাড়। আর ধরো পুরুষও পুরুষও আবার কি বলছে? আবার হচ্ছে স্ত্রীও। তাহলে পুরুষ স্ত্রী দুইটাই যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো উভয় লিঙ্গ। যেমন এই যে স্ত্রী পুরুষ দুইজনকে বোঝায়, যেমন কি? শিশু। আবার ধরো প্রধানমন্ত্রী, যেমন আগে শেখ হাসিনা ছিল, এখন কি? এখন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি, হ্যাঁ যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? শাহাবুদ্দিন চুপ্পু। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। হ্যাঁ তাহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এগুলো সব কি? এগুলো উভয় লিঙ্গ। এগুলো কি? এগুলো উভয় লিঙ্গ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এগুলো কি? এগুলো সব হচ্ছে তোমার উভয় লিঙ্গ। এগুলো কোন লিঙ্গ? এগুলো হচ্ছে উভয় লিঙ্গ। আর বাজারে পোলাপান আরেক ধরনের লিঙ্গ আবিষ্কার করে, নিত্য লিঙ্গ। ও বলে কি ভাইয়া এগুলো নিত্য লিঙ্গ। নিত্য লিঙ্গ বলতে কিছু হয় না, একটা হয় নিত্য পুরুষবাচক, একটা হয় নিত্য স্ত্রীবাচক। একটু পরে আসতেছি।
আর এই যে উভয় লিঙ্গ কি কি আছে, এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমি, তুমি, সে, তারা, তোমরা, হ্যাঁ। তারপর শিশু, জন, জনতা, পাখি, সন্তান, শিক্ষিত, গুরু, বন্ধু, শ্রমজীবী, শিক্ষার্থী, এরা সবাই কি, এরা হচ্ছে উভয় লিঙ্গ। হ্যাঁ, আচ্ছা দেখো এখন দেখো উভয় লিঙ্গ কেমনি নির্ণয় করবা। ধরো বস্তুবাচক যে সর্বনাম আছে সেগুলো ছাড়া সকল সর্বনামই কি উভয়লিঙ্গ। যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, এরা কি, এরা হচ্ছে উভয়লিঙ্গ। আবার জীবিকা বা পদ সংক্রান্ত সকল, যেমন হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা কি উভয়লিঙ্গ। আবার সমষ্টিবাচক বা জাতিবাচক, যেমন হচ্ছে সমষ্টিবাচক কি, সেনাবাহিনী, আর্মি, পুলিশ, এগুলা কি, এগুলো উভয়লিঙ্গ। এই যে সমষ্টিবাচক। জাতিবাচক কি, জাতিবাচক হচ্ছে মানুষ, সন্তান, হ্যাঁ, এরা কি, এরা হচ্ছে জাতিবাচক। এই যে জনতা, সমিতি, এরা কি, এরা সবাই উভয়লিঙ্গ। তাহলে সমষ্টিবাচক হইলেও উভয়লিঙ্গ, জাতিবাচক হইলেও উভয়লিঙ্গ। এরপর দেখো এখন এই যে এই কনসেপ্টটাকে তারা নিত্যলিঙ্গ বানায় দেয়। ভাই এটা তো আমি নিত্যলিঙ্গতে পড়েছি। নিত্যলিঙ্গ মানে কোনো কিছু হয় না, যেই লিঙ্গটা হয়, দুইটা লিঙ্গ হয়, আর এই দুইটা লিঙ্গ থেকেই বেশি প্রশ্ন আসে। যদি এখান থেকে হয় নিত্য পুরুষবাচক, নিত্য পুরুষবাচক, আর একটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক, নিত্য স্ত্রীবাচক। সো নিত্য পুরুষবাচক হয়, নিত্য স্ত্রীবাচক হয়। নিত্য লিঙ্গ বলতে কোনো কিছু হয় না। নিত্য পুরুষবাচক বলতে যেটার নারীবাচক হয় না, যেটার কি হয় না, নারীবাচক হয় না, নারীবাচক হয় না। আর নিত্য স্ত্রীবাচক মানে যেটার পুরুষবাচক হয় না, সহজ ভাষায় যেটার কি হয় না, যেটার পুরুষবাচক হয় না, পুরুষবাচক হয় না, পুরুষবাচক হয় না। এখানে লিখে দিই হয় না, নাহলে পরের পোলাপান পেট বললে ভাই হয় না। ঠিক আছে, যেমন দেখো কোনো জীবিকার ক্ষেত্রে, যেমন ঢাকি, ঢাকি মানে যে ঢাক বাজায়, তো যে ঢাক বাজায় তার কি মহিলা করা সম্ভব? ঢাকি তো ঢাকিনি করা সম্ভব? সম্ভব না। কৃতদার হবে, হ্যাঁ, কৃতদার হবে। কৃতদার মানে যে দ্বার গ্রহণ করেছে, অর্থাৎ যে বিয়ে করছে। এবং যেই ছেলে বিয়ে করছে তাকে কৃতদার বলে। মানে যেই মেয়ে বিয়ে করছে তাকে কি কৃতদারই বলবো না, তাকেও কি কৃতদার বলবো? বলবো না। অর্থাৎ সে তো দ্বার গ্রহণ করছে, মানে সে বিয়ে করছে, মানে মেয়েকেই বিয়ে করছে। এখন এইটার আমার মেয়ের রূপ কি? অকৃতদার, মানে যেটাকে আমরা হচ্ছে মানে কুমারী বলি, হ্যাঁ, কুমারী। তার মানে যে বিয়ে করে নাই যেই ছেলে তাকে বলা হয় অকৃতদার, আর যেই মেয়ে বিয়ে করে নাই তাকে বলে কুমারী। তাহলে কুমারী হচ্ছে নিত্য স্ত্রীবাচক, আর অকৃতদার কি, নিত্য পুরুষবাচক। পুরোহিত, হ্যাঁ, পুরোহিতকে কি আমরা ইংরেজিতে কি বলবো? মানে নারীদের কি বলবো? নারীদের কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। তারপরে কাপুরুষ, কাপুরুষের কি নারী হয়? হয় না। কবিরাজ, কাজী, কেরানি, স্ত্রৈণ, স্ত্রৈণ মানে যার হচ্ছে স্ত্রী আছে, হ্যাঁ, মোল্লা, লম্পট, গুন্ডা, জল্লাদ, এগুলা কি, এগুলো হচ্ছে তোমার এগুলা সবগুলাই নিত্য পুরুষবাচক। স্ত্রৈণ মানে যে হচ্ছে একদম স্ত্রীর কি একদম বাধ্য, মানে স্ত্রীর আঁচলের নিচে থাকে, হ্যাঁ, সেটা। এরপর দেখো নিত্য স্ত্রীবাচক, এটাও ইম্পর্টেন্ট। নিত্য স্ত্রীবাচক মানে যেগুলোর আসলে কি পুরুষবাচক হয় না। সধবা মানে যেই নারীর বিয়ে হয়েছে, এর পুরুষবাচক হওয়া সম্ভব হয় নাই। বিধবা, যেই নারীর স্বামী মারা গেছে। স্বপত্নী, যার কি স্ত্রী না, যার স্বামী আছে। সতীন, যার স্বামী আর একটা বিয়ে করছে। ডাইনি, হ্যাঁ। তারপর পেতনি, শাকচুন্নি, কলঙ্কিনী, কুলটা, বাইজি, অসতী, বারবনিতা, হ্যাঁ, অসূর্যম্পসা মানে যে নারীকে কখনো সূর্য স্পর্শ করে নাই। গর্ভবতী, এখন পুরুষ কি গর্ভবতী হওয়া সম্ভব? অন্তঃসত্ত্বা, পুরুষ কি অন্তঃসত্ত্বা হওয়া সম্ভব? সৎমা, এও, দাই, এরা কি যারা বাচ্চা ডেলিভারি করে। সুজলা, সুফলা, হ্যাঁ, রূপসী, ললনা, অরক্ষণীয়া, সতী, অর্ধাঙ্গিনী, এগুলা কি কখনো পুরুষের হওয়া সম্ভব? অর্থাৎ যেগুলো পুরুষের হওয়া সম্ভব না সেগুলো নিত্য স্ত্রীবাচক, যেগুলা নারীদের হওয়া সম্ভব না সেগুলা কি নিত্য পুরুষবাচক। এই দুটাই পার্থক্য, এই দুটাই পার্থক্য, ঠিক আছে। এগুলাই পার্থক্য। যারা যারা উল্টা পাল্টা করবি, যদি তুই মেয়ে হইস তাহলে তুই এগুলা, যদি তুই মেয়ে হইস তাহলে তুই এগুলা উল্টা পাল্টা কমেন্ট করলে, তুই মেয়ে হইলে তুই এই শব্দগুলো তোর সাথে যায়। আর যারা যারা ছেলে করবি উল্টা পাল্টা কমেন্ট, তারা হচ্ছে এই যে এগুলা, তারা হচ্ছে এইগুলা। উল্টা পাল্টা কমেন্ট থেকে দূরে থাকো যদি ছেলেগুলা এইটা না হইতে চান আর মেয়েগুলো ওইটা না হইতে চান, হ্যাঁ, তার উল্টা পাল্টা কমেন্ট থেকে দূরে থাকুন, ঠিক আছে।
তাহলে এগুলো আমাদের মনে রাখার দরকার, আমাদের এগুলাই মনে রাখতে হবে, কারণ এগুলাই থেকে পরীক্ষায় আসে। দেখো, তৎসম পুরুষবাচক শব্দের শেষে যদি এগুলার দরকার নেই, মানে আপ্রত্যয় যোগে, মানে আপ্রত্যয় যোগে কি কি হয়, অনাথ থেকে অনাথা, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা, হ্যাঁ, জাতিবাচক বা শ্রেণীবাচকের অজ থেকে অজা, হ্যাঁ, এগুলো কি হয়, এগুলো হচ্ছে তোমার অপ্রত্যয় যোগ হয়। ই প্রত্যয় যোগে হয় কেমন, এই যে কপত কপতি, হ্যাঁ, এগুলো পড়বা। আনি প্রত্যয় যোগে কি হয়, ইন্দ্র ইন্দ্রাণী, হ্যাঁ। আচ্ছা, এই যে এই অংশগুলো দেখবা যে বৃহদার্থে আনি কোনগুলোতে হয়, বৃহদার্থে আনি, হ্যাঁ, ক্ষুদ্রার্থে আনি কোনগুলোতে হয়, এগুলো পড়তে হবে। দেখো, ইকা প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দে যদি অক প্রত্যয় থাকে, কোন প্রত্যয়, অক, যেমন হচ্ছে শিক্ষক বা বালক, শেষে কোন আছে, বালক, অক আছে। নায়ক, শেষে কি আছে, অক। তাহলে এই যে পুরুষবাচক শব্দের শেষে যদি অক প্রত্যয়টা থাকে, তাহলে নারীবাচক শব্দে অকের স্থলে কি হয়, ইকা হয়, অকের স্থলে ইক হয়। যেমন এই যে বালক থেকে কি হয়েছে, বালিকা, তার মানে এখানে কি হয়েছে, শেষে ইকা হয়ে গেছে, বালক থেকে বালিকা হয়ে গেছে। তার ক্ষুদ্রার্থ থেকে ইকা প্রত্যয় যোগে কি হয়, যেটা পড়বে, যেমন এই উদাহরণটা অনেকবার আসে, নাটক থেকে নাটিকা, হ্যাঁ, সেগুলো পড়তে হবে। বিশেষ নিয়মে যেমন অত যদি থাকে পুরুষবাচক, সেটা অতি হয়, বান থাকলে বতি হয়, মান থাকলে মতি হয়, ইয়ান থাকলে ইয়সি হয়, আর তা থাকলে ত্রি হয়। তাহলে উদাহরণগুলো একবার দেখবা। আমরা হচ্ছে ডিরেক্ট এমসিকিউতে চলে যাব। আবার এগুলা হচ্ছে অবজ্ঞা অর্থে আছে, এগুলা পড়ে নিলেই হবে, হ্যাঁ, এগুলো পড়ে নিলেই হবে, এগুলাতে তেমন কোনো কিছু আসবে না, এগুলো পড়াইছি। এগুলো পড়িয়েছি। ত্রয়োগণ, এই ত্রয়োগণ শব্দের অর্থ কি, সধবা নারী, প্রতিহারা নারী, বন্ধা নারী, নাকি অবিবাহিত নারী। এটা বিউপিতে আসছিল এফএসএস ইউনিটে 24-25 সালে, মানে আগের বছরই আসছিল, তোমাদের আগের বছরই এই প্রশ্নটা আসছিল বিউপিতে, হ্যাঁ। কোনটা হবে বলো, এটা হচ্ছে সধবা নারী, হ্যাঁ, সধবা নারী, ত্রয়োগণ শব্দের অর্থ সধবা নারী। এরপরে আসো, কোনটি নিত্য স্ত্রীবাচক, তাহলে নিত্য স্ত্রীবাচক মানে যার পুরুষবাচক হয় না, যার কি হয় না, পুরুষবাচক হয় না, পুরুষবাচক হয় না। তাহলে কোনটার পুরুষবাচক হয় না বলো, দুঃখিনী, দুঃখিনীর পুরুষবাচক কি, যে হচ্ছে দুঃখী, সে কি, সে হচ্ছে পুরুষবাচক। বন্ধু পদ্মী, তার মানে বন্ধু। তারপরে অন্তঃসত্ত্বা, এখন একটা বলো, একটা পুরুষ কি অন্তঃসত্ত্বা হইতে পারে, একটা পুরুষ কি অন্তঃসত্ত্বা হইতে পারে, অন্তঃসত্ত্বা হইতে পারে না। একটা পুরুষ কি হইতে পারে না, অন্তঃসত্ত্বা হইতে পারে না, তার মানে এটাই সঠিক উত্তর। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটা, সাহেব, বেয়াই, কবিরাজ, সঙ্গী, মানে এখানে লিঙ্গান্তর হয় না, দ্যাট মিন্স কি জানতে চাইছে, নিত্য, নিত্য কোনটা, নিত্য পুরুষবাচক বা স্ত্রীবাচক কোনটা, সাহেব, সাহেবের হয় বিবি, বেয়াই, বেয়াইয়ের হয় বেআইন, সঙ্গী, সঙ্গীর হয় সঙ্গিনী, কবিরাজের হয়, কবিরাজের পুরুষবাচক কিন্তু হয় না, কবিরাজের কি হয় না, পুরুষবাচক হয় না। তার মানে কবিরাজের যেহেতু পুরুষবাচক হয় না, তার মানে এটাই, সরি, স্ত্রীবাচক হয় না, দ্যাট দ্য কারেক্ট আনসার ইজ হচ্ছে কবিরাজ। ওকে, অসূর্য পশ্চা বলছে যে কোন ধরনের রাবি এতে আসছিল, তাহলে এটার কোন অর্থ হবে, যে নারী কখনো কি সূর্যের আলো দেখে নাই, তাকে কি বলে, তাকেই বলে অসূর্য স্পর্শা, অসূর্য স্পর্শা। নিত্য পুরুষবাচক, পুরুষবাচক মানে, নিত্য পুরুষবাচক মানে যার স্ত্রী হয় না, সহজ ভাষায় যার স্ত্রী হয় না। এই যেমন সপত্নী, হ্যাঁ, সপত্নী, এটা কি, এটা হচ্ছে নিত্য নারীবাচক। কোলটা নিত্য নারীবাচক, সতীন নিত্য নারীবাচক, তার মানে এই যে কৃতদার, এটা কি, এটা হচ্ছে নিত্য পুরুষবাচক। এটা কি বাচক, নিত্য পুরুষবাচক। আবার আসো এইটাতে,
নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? শিক্ষক, সন্তান, ডাক্তার নাকি অকৃতদান? শিক্ষক, সন্তান, ডাক্তার নাকি অকৃতদান, কোনটা? মানে এখানে বলছে যে কোনটার হচ্ছে কি হবে না, স্ত্রীবাচক হবে না। তার মানে শিক্ষক, শিক্ষিকা, সন্তান এটা তো উভয়লিঙ্গ, ডাক্তার, মহিলা ডাক্তার এটাও তোমার হচ্ছে উভয়লিঙ্গ হয়, অকৃতদান এইটা কি? এটা হচ্ছে কোনোভাবেই হয় না, কোনোভাবেই হয় না। তার মানে এটার কি নাম্বার? ডি নাম্বার। কোন শব্দটি ক্লিব লিঙ্গ? ক্লিব মানে কি? জড় পদার্থ। তাহলে কোনটা ক্লিক? মন্ত্রী, মন্ত্রী, সভাপতি, পুস্তক। হ্যাঁ, এগুলো কি? গাড়ি তো চলাচল করতে পারে, তার মানে এটা হবে পুস্তক। পুস্তক কি চলাচল করতে পারে? পুস্তক কি চলাচল করতে পারে? করতে পারে না। অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দ আমরা একটু আগে পড়ছি। অক প্রত্যয়, যেমন বালক, এটার কি হয়? অকের জায়গায় কি হয়? ইকা হয়, কি হয়? ইকা। তাহলে বালক যোগ ইকা কি হবে? বালক যোগ ইকা ইজ ইকুয়াল টু বালিকা। নিচের কোনটি দুটি স্ত্রীবাচক শব্দ আছে? যেমন শিক্ষক, শিক্ষিকা, আবার মহিলা শিক্ষক। হ্যাঁ, তার মানে এইটার ঠিক আছে। তাহলে এগুলা পারবা না? চঞ্চল, মান থাকলে হয় মতি, বান থাকলে হয় বতি। তাহলে এখানে মান মতি বতি কিচ্ছুই হবে না, এটা হবে চঞ্চল। তাহলে এগুলো বলো, এগুলো পারবা কি না? এগুলো পারবা কি না? পারবা কি না? পারিবা কি না? নাকি পারিবা না? নাকি পারিবা? পারিবা কি না বলো? পারিবা। পারিলে তুমি কি করবা? আজকে ক্লাসের রিভিউ এবং নোট জমা দিয়ে আসবা। জমা দিলেই পুরস্কারের অন্তর্ভুক্ত হইবা। হ্যাঁ, পুরস্কারের কি হইবা? অন্তর্ভুক্ত হইবা। তাহলে সকলের জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। নোট কোথায় দিব? নোট দিব হচ্ছে এই দুইটা গ্রুপে, নোট দিব। INSIGHT, এখানে নোট দিব, এখানে একটা নোট দিব। আর একটা নোট কোথায় দিব? এখানে একটা দিব। আর একটা দিব হচ্ছে ND মানে নার্সিং ডিমার্স। ঠিক আছে, কি দিবা? নোট, রিভিউ, অথবা এনি যদি ডাউট থাকলে এগুলো জমা দিবা। তাহলে সুন্দর করে দিবা। সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, আল্লাহ হাফেজ।